ওকে, তো আসসালামু আলাইকুম। আজকে আমরা একটু ফাস্ট পড়ব এবং পরে আবার রিভিউ করব। রিভিউর সময় গল্প বলবো, আজকে গল্প কম বলবো। আজকে পরীক্ষার প্রশ্ন যেগুলা খুব গুরুত্বপূর্ণ এলিজাবেথ পিরিয়ড থেকে, সেখানে সেগুলো সেগুলো নোট করবো। ওকে, তো প্রথম দফায় দেখো। উম, তো এলিজাবেথান পিরিয়ডের প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা, সেটা হলো এলিজাবেথান পিরিয়ড হলো 1557 সাল থেকে 1603 সাল পর্যন্ত রানী এলিজাবেথের আমলটা এলিজাবেথান পিরিয়ড, এটা আমরা আগে কিন্তু পড়ছি। হ্যাঁ, তো গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার অথবা ড্রামা, এটাকে আমরা বলি এ নেস্ট অফ সিঙ্গিং বার্ডস। মনে রাখবো, আমি তথ্যগুলো আগে পড়া যায়, এগুলো খুব গুরুত্বপূর্ণ। গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় এটাকে, খুব গুরুত্বপূর্ণ তথ্য। এরপরে এ নেস্ট অফ সিঙ্গিং বার্ডস, গায়ক পাখির বাসায় যুগে বলা হয়, কারণ অসংখ্য পাখি এই যুগে আছেন। এর মধ্যে প্রধান পাখির নাম উইলিয়াম শেক্সপিয়র। আহ এই যুগটার নামকরণ করা হয়েছে কুইন এলিজাবেথের নাম অনুসারে, যিনি ভার্জিন কুইন নামে পরিচিত। ওকে, এখানে গুরুত্বপূর্ণ তথ্য। এরপরে এখানে রেনেসার যুগে খ্রিস্টান ধর্ম দুইটা ভাগে বিভক্ত হয়, ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট। এই গল্প আমরা আগেই বলছি, তারপরে পরে আরেকবার চর্বিত চর্বণ করব। রানী এলিজাবেথের একটা প্রিয় কোটেশন ছিল, এ গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন, পেহেলে দর্শনদারি ফেরগুন বিচারি। হ্যাঁ, এ গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন, মানে দেখা যায় ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট এন্ড লাস্ট ইমপ্রেশন। তো প্রথম দেখাতেই প্রথম দেখাতেই কিন্তু একটা মানুষের একটা ইতিবাচক বা নেতিবাচক একটা ধারণা তৈরি হয়। হ্যাঁ, পার্সন মিনস পার্সোনালিটি। হ্যাঁ, তো গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন। ওকে, তারপরে পেহেলে দর্শনদারি ফের কি বলো, গুণ বিচারী। আচ্ছা, দেয়ার ওয়ার নো ফিমেল রাইটার্স ইন দিস পিরিয়ড। এলিজাবেথান পিরিয়ডে কোনো নারী লেখিকা ছিলেন না। তো নারী লেখিকা না থাকলে, মানে নারী লেখিকা ছিলেন না বললে হবে না, অভিনেতা অভিনেত্রীও ছিলেন না। দেয়ার ওয়ার নো উইমেন অ্যাক্ট্রেস, নো অ্যাক্ট্রেস, কোন নারী অভিনেত্রী ছিলেন না। অভিনেত্রী মানে নারীরা মঞ্চে ওইটা অভিনয় করবে, এটা শেক্সপিয়র মার্লোরা চিন্তা করতে পারেন নাই, মানে কল্পনাও ছিল না একজন নারী সত্যি মঞ্চে ওইটা যাবে। সে মানে নারীর চরিত্রে অভিনয় করবে, এটা আহ, কল্পনা করার সুযোগ ছিল না ওই সময়। ধরো উম পুরুষরা নারীদের ছদ্মবেশে, নারীদের বেশ ধারণ করে, দাড়ি মুছবিহীন বালকেরা নারীদের ছদ্মবেশে তোমার ইয়ে করতো, কি করতো বলো? অভিনয় করতো। অভিনয় করতো। এলিজাবেথেন ট্র্যাজেডির অন্যতম বৈশিষ্ট্য ছিল রিভেঞ্জ, রিভেঞ্জ এবং লাভ। ওকে, রিভেঞ্জ এবং কি বলো, লাভ। তো প্রধান কোনটা? প্রথম প্রধান হইলো রিভেঞ্জ, তারপরে হইলো লাভ। প্রথমত হলো রিভেঞ্জ, তারপরে হলো লাভ। বুঝছো কিনা, রিভেঞ্জ আর লাভ। তো রিভেঞ্জ হলো প্রতিশোধ। দেখবে যে হ্যামলেট, এরপরে ডাচেস অফ মালফি, এরপরে তোমার কি প্রতিশোধমূলক নাটক। হ্যাঁ, তারপরে তোমার স্প্যানিশ ট্রাজেডি। প্রতিশোধটাই এখানে, প্রতিশোধ নেওয়ার প্রবণতাটাই আমরা এখানে বেশি। তো লাভ আর রিভেঞ্জ দুইটা দেওয়া থাকলে আমরা রিভেঞ্জটাই আগে নেবো। হ্যাঁ, টমাস নর্টন এন্ড টমাস স্যাকভিল, দুই বন্ধু মিলে একটা বই লিখছেন। ইংরেজি এটার নাম হলো দ্য ট্রাজেডি অফ গর্বডাক, রাজা গর্বডাকের ট্রাজেডি। বুঝছো কিনা, রাজা গর্বডাকের ট্রাজেডি। রাজা গর্বডাকের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ইয়াতে ট্রাজেডিটা হয়। রাজা গর্বডাকের দুই পুত্র ছিল, ফেরেক্স এবং পোরেক্স। তো ফেরেক্স এবং পোরেক্স দুইজনের মধ্যে সম্পত্তি ভাগ করে দিল রাজা। ভাগ করার পরে দুই ভাই দ্বন্দ্ব যুদ্ধে লিপ্ত হন। এই দ্বন্দ্ব যুদ্ধে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হন। বড় ভাইকে মা খুব ভালোবাসতেন, রানী। তো মা কি করেছেন, রানী রাগের বশে ছোট ভাইকে হত্যা করে ফেলছেন, তার ছোট পুত্রকে। হ্যাঁ, আর ছোট পুত্রকে ভালোবাসতো কে বলো, রাজা। এই জন্য রাজা রাগের বশে কাকে হত্যা করছে বলো, রানীকে। এরপর পরবর্তীতে রাজাকে জনগণ হত্যা করে ফেলছে, দেশটা একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়, এরকম আর কি ঘটনাটা। দ্য ট্রাজেডি অফ গর্বডাক, রাজা গর্বডাকের ট্রাজেডি, দিস ইজ দ্য ফার্স্ট ট্রাজেডি ইন ইংলিশ লিটারেচার। এবং দুই বন্ধু টমাস নর্টন এবং টমাস স্যাকভিল, নর্টন অ্যান্ড স্যাকভিল, দুইজন একসাথে সম্মিলিতভাবে এই রচনাটা নাটকটা রচনা করেন। কোন লিটারারি ওয়ার্ক যদি কম্বাইনলি কেউ প্রস্তুত করেন, যৌথভাবে কেউ যদি তৈরি করেন, তো সেটাকে বলা হয় কি, কি বলা হয় বলো? লিটারেরি কোলাবোরেটর। লিটারারি কোলাবোরেটর। হ্যাঁ, ক্রিস্টোফার মার্লোর কথা আগেই শুনছো তোমরা। ক্রিস্টোফার মার্লো তিনি হলেন
ওই যে শেক্সপিয়র, গতকালকে আমরা একটা প্রশ্ন করছি, শেক্সপিয়রের কি ছিলেন বলে একটু। প্রিডিসেসর। প্রিডিসেসর ছিলেন, মানে শেক্সপিয়র তাকে ফলো করেছেন 29 বছর বয়সে। ক্রিস্টোফার মার্লো এবং উইলিয়াম শেক্সপিয়রের কথা যদি বলি, 29 বছর বয়সে ক্রিস্টোফার মার্লো যখন রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন, তখনই কিন্তু, তখন কি হয়েছে বলো? তারপরে শেক্সপিয়ার এর সুনাম খ্যাতি ছড়িয়ে পড়ে। হুম, তাই না? হ্যাঁ। তো এই হলো ক্রিস্টোফার মার্লো। শেক্সপিয়র আমরা বলছি তিনজনের কথা, ক্রিস্টোফার মার্লো, তারপরে উইলিয়াম শেক্সপিয়র, তারপরে কে বলো? এডমন্ড বেন স্পেন্সার। জনসন। হুম? বেন জনসন। বেন জনসন। হ্যাঁ, তিনি শেক্সপিয়রের কন্টেম্পোরারি বা সমসাময়িক হওয়া সত্ত্বেও প্রেডিসেসর, এটা কিন্তু বলেছি। দো মার্লো এন্ড শেক্সপিয়র ওয়ার বর্ন ইন দ্য সেম ইয়ার, শেক্সপিয়র বিকেম প্রমিনেন্ট আফটার মার্লোস কি বলো? ডেথ। মিস্টিরিয়াস ডেথ। হ্যাঁ, তিনি শেক্সপিয়রের পূর্বে ইংল্যান্ডের শ্রেষ্ঠ নাট্যকার ছিলেন, এটা কিন্তু স্পষ্টভাবে বুঝে বললাম। হ্যাঁ, তাহলে মার্লোর যে পরিচয়টা হলো, হি ইজ দ্য ফাদার অফ ইংলিশ ড্রামা অথবা ট্রাজেডি, তিনি ইংলিশ ড্রামা অথবা ট্রাজেডি মানে ইংলিশ নাটকের জনক আমরা ক্রিস্টোফার মার্লোকে বলবো। শেক্সপিয়রকে বলা ঠিক হবে না, কারণ শেক্সপিয়রের আগে কে ছিলেন বলো? ক্রিস্টোফার মার্লো। তাহলে ফাদার অফ ইংলিশ ড্রামা কি শেক্সপিয়রকে বলা উচিত নাকি ক্রিস্টোফার মার্লোকে? মার্লোকে। তিনি নাটকে ব্ল্যাঙ্ক ভার্স অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেন। এবার আমারে বলো, ব্ল্যাঙ্ক ভার্স মানে কি? অন্তমিল থাকবে না, আবার হচ্ছে বাংলা সাহিত্যে ব্ল্যাঙ্ক ভার্সের প্রবর্তক কে? মাইকেল দত্ত। বৈশিষ্ট্য কি? 14 চরণ বিশিষ্ট থাকবে, তারপর অষ্টক শতক থাকবে, আর কি জানো, ক খ ওই ক খ ক এরকম একটা জিনিস হবে। এটা কি সনেটের বৈশিষ্ট্য না ব্ল্যাঙ্ক ভার্সের বৈশিষ্ট্য? সনেট। তাহলে ব্ল্যাঙ্ক ভার্সটা কি? কি বলতে পারবা না? অমিত্রাক্ষর ছন্দ কি বলতে পারবা না? স্যার, অন্তমিলবিহীন ইমবায়োনিক পেন্টামিটার। শেষে অন্তমিল থাকবে না, এক নম্বর। ব্ল্যাঙ্ক ভার্স হ্যাভিং নো রাইম সেট ইন, শেষে কি থাকবে না? অন্তমিল থাকবে না। আর কি থাকবে বলো? ইয়াম্বিক পেন্টামিটার থাকবে। টেন্সিলেবল থাকবে, অর্থাৎ কি ওই যে ইমবাইবিক পেন্টামিটার থাকবে। আইএমবিক পেন্টামিটার থাকবে, ঠিক না? আইএমবিক পেন্টামিটার। এবার হলো ডক্টর ফস্টাসের নাটকগুলোর নাম শোনো। ডক্টর ফস্টাস, সরি, ওনার ট্রাজেডিগুলোর নাম শোনো। ডক্টর ফস্টাস, দ্য জু অফ মাল্টা, টেম্বারলিন দ্য গ্রেট, এডওয়ার্ড দ্য সেকেন্ড, ডিডু দ্য কুইন অফ কার্থেস। ভুলো না, আমার সাথে সাথে রিপিট করো। শেষ থেকে বলো, ডিডু দ্য কুইন অফ কার্থেস। বুঝছো কিনা? ডিডু দ্য কুইন অফ কার্থেস তার বিখ্যাত নাটক। ডিডু দ্য কুইন অফ কার্থেস, এডওয়ার্ড দ্য সেকেন্ড। এডওয়ার্ড দ্য সেকেন্ড হলো কি বলো, তোমার এই যে প্রসাদ প্রাসাদ ষড়যন্ত্রের কবলে পড়ে তিনি মৃত্যুবরণ করেন। তাকে যে কিভাবে হত্যাকাণ্ড করা হয়েছে, মানে মানে সিরাজদৌল্লার মতো। হ্যাঁ, টেম্বারলিন দ্য গ্রেট, তৈমুর লং। তৈমুর লং মানে কি? তৈমুর লং এর নাম শুনছো কিনা? কিভাবে খোরা থেকে বিখ্যাত পূর্বপুরুষ তৈমুর লং, তাই না? এই যে মঙ্গোলিয়া সম্রাট। তো তিনি কিভাবে খোরা থেকে বিখ্যাত যুদ্ধ হয়ে উঠলেন, মনে রাখবো। এটা এত জনপ্রিয়তা লাভ করছিল, তিনি এই জন্য টেম্বারলিন তৈমুর লংকে নিয়ে দুইটা আরেকটা খণ্ডের নাটক লিখছিলেন। ওইটা ওই সময় তুমুল জনপ্রিয় নাটক ছিল তৈমুর লং, মানে টেম্বারলিন দ্য গ্রেট। দ্য জু অফ মাল্টা, এটা অবলম্বনে, জু অফ মাল্টা অবলম্বনে শেক্সপিয়র কি লিখেছেন বলো? মার্চেন্ট অফ মার্চেন্ট অফ ভেনিস। জু মানে জু অফ মাল্টা হলো মাল্টার ইহুদি। ইহুদি মানে হলো মাল্টার মধ্যে, মাল্টা শহরের এই যে ইহুদি, সুদখোর ইহুদি। আর আমরা মার্চেন্ট অফ ভেনিসের মধ্যে দেখি, সেখানে সুদখোর ইহুদিটার নাম কি ছিল? শাইলক। আর এখানে ছিল বারাবাস, ঠিক আছে? দুজনে এই যে, তাহলে একটা ইহুদি বিদ্বেষ কিন্তু ইংরেজ সাহিত্যিকদের মধ্যে আছে, আছে না বলো? দ্য জু অফ মাল্টা, তার ধর্মীয় পরিচয় দেওয়ার দরকার ছিল। দা দা যদি বারাবাস অফ মাল্টা বললে তো নাটকটা হইতো, হইতো কিনা বল? জি স্যার। বারাবাস অফ মাল্টা বললে হতো না? মাল্টার বারাবাসের গল্প, তাই না? হ্যামলেট দিয়ে নাটক হয়েছে না? হ্যামলেট, ম্যাকবেথ, ওথেলো, নায়কের নাম দিতে হয়। তো বারাবাস দিয়ে হইতো। তার ধর্মীয় পরিচয় দেওয়ার কি খুব জরুরি ছিল? না।
এটা বলে পপুলারিটি দিচ্ছে। তুলে দিতে, বুঝছো কিনা বিদ্বেষটা তাহলে? প্রকাশ করে। হ্যাঁ, প্রচন্ড ভাবে একটা ডক্টর ফাস্টাস। তো এটিকে মোরালিটি প্লেও বলা হয়। দ্য ট্রাজিক্যাল পুরো নামটা হলো, এটা হলো মনে রাখবা যে দ্য ট্রাজিক্যাল হিস্ট্রি অফ দ্য লাইফ এন্ড ডেথ অফ ডক্টর ফাস্টাস। এই নামটা গুরুত্বপূর্ণ। ডক্টর ফাস্টাসের পুরো নামটা দেখো, দ্য ট্রাজিক্যাল হিস্ট্রি অফ দ্য লাইফ এন্ড ডেথ অফ ডক্টর ফাস্টাস। এই যে দ্য ট্রাজিক্যাল হিস্ট্রি অফ দ্য লাইফ এন্ড ডেথ অফ ডক্টর ফাস্টাস। এই ডক্টর ফাস্টাসের মধ্যে চরিত্রগুলো হলো, প্রধান কেন্দ্রীয় চরিত্রের নাম হলো ডক্টর ফাস্টাস। এই যে ডক্টর ফাস্টাস 4 বিষয়ে তিনি ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন। 4 বিষয়ে ডক্টরেট ডিগ্রি নেওয়ার পরে হি ফাউন্ড হিমসেলফ এন্ড স্টিল অ্যান অর্ডিনারি ম্যান। তিনি দেখলেন যে তিনি একজন সাধারণ মানুষ, অতএব তিনি উচ্চতর আরো কিছু শেখার জন্য আগ্রহী হলেন। তিনি দেখলেন যে তিনি তো মৃত মানুষকে জীবিত করতে পারছেন না, তিনি তো মানুষের মানে তার কোনো আধ্যাত্মিক ক্ষমতা নেই। ফলে তিনি এই যে লুসিফার, মেফিস্টোফিলিস, বিলজিবাব অর্থাৎ স্যাটানিক ফিগার গুলার সাথে যোগাযোগ করলেন, শয়তানের সাথে যোগাযোগ করলেন। শয়তানের কাছ থেকে সে আধ্যাত্মিক ক্ষমতা আনবে, বুঝছো কিনা? তো 24 বছর তো শয়তানের সাথে সে যোগাযোগ করলো, 24 বছরের জন্য সে শয়তানের কাছে আত্মা বিক্রি করলো, যে আর বিনিময়ে সে শয়তানের কাছ থেকে স্যাটানিক পাওয়ার নিয়ে আসলো, সে যা ইচ্ছা তাই করবে। বুঝছো কিনা বিষয়টা? কত বছরের বিনিময়ে? 24 বছর পর। তবে শর্ত হলো 24 বছর পর শয়তান এসে তার আত্মাটাকে ছিনিয়ে নেবে, বুঝছো? 23 বছর 364 দিন সে যা ইচ্ছা তাই করছে, একেবারে আকাশে উড়ে বেড়াইতো, মানুষের হিসাব চিন্তা দিত সে, কিন্তু কে চিন্তা দিতেছে খুঁজে পাইতো না, কারণ সে অদৃশ্য থাকতে পারতো, মানে একেবারে হুলস্থুল কাজগুলো করছে। কিন্তু এই আর 12 ঘন্টা পরে শয়তান চলে আসবে, এসে আত্মা নেবে, 6 ঘন্টা পরে আসবে, 3 ঘন্টা পরে, এই যে প্রতি ঘন্টা যাচ্ছে, আর তার যে আর্তচিৎকার, বুঝছো কিনা? সে সমুদ্রের তলদেশকে বলতেছে, সমুদ্র তুমি আমার আটকে ফেলো, তোমার লুকিয়ে ফেলো, আমি বাঁচতে চাই। এই যে তখন মানুষ তার পরিণতিটার দিকে তিনি ইয়ে করছেন। এরপরে তিনি তার বাবা মাকে বকাঝকা করলেন, কেন আপনি আমাদেরকে পৃথিবীতে আনলেন? কুয়াশারে বলতেছে, তোমার শিশিরকে বলতেছে, তোমার ছোট্ট পরিক্রমায় তুমি আমার লুকিয়ে ফেলো যেন শয়তান এসে আমার খুঁজে না পায়। একজন ধ্বংসপ্রাপ্ত মানুষ কিভাবে উম পরিত্রাণ চায় তার আহ, আহ, ক্লান্তি লগ্নে, বুঝছো কিনা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এটাকে মোরালিটি প্লে বলা হয়। মানুষ যখন সীমা লঙ্ঘন করে তার পরিণতি কেমন হয়, তেমনটাই। হ্যাঁ, ওকে। ডক্টর ফাস্টাস পুরো নামটা হলো, তার শ্রেষ্ঠ নাটকের নাম ডক্টর ফাস্টাস, পুরো নামটা দ্য ট্রাজিক্যাল হিস্ট্রি অফ দ্য লাইফ এন্ড ডেথ অফ ডক্টর ফাস্টাস। 2 নম্বরে এডমান্ড স্পেন্সারের নাম তোমরা বহুবার শুনছো, তাকে পয়েট অফ পয়েট বলা হয়, কবিদের কবি, রাজকবি বলা হয়, কোর্ট পয়েট বলা হয়, তিনি সভাকবি ছিলেন। সেকেন্ড ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলা হয়, কারণ ক্রিস্টোফার সরি, আরে ফাদার অফ ইংলিশ পোয়েট্রি কে? ক্যাটারবেরিটা লিখছেন জিওফ্রে চসারের পরে ইংরেজি কবিতায় যিনি পরবর্তীতে প্রাণ দিয়েছেন তিনি হলেন এডমান্ড স্পেন্সার। তো প্রিন্স অফ পয়েটস, তিনি কবিদের কবিতার পরিচয় আর কি। হ্যাঁ, আচ্ছা। তার বিখ্যাত সনেট সংকলনের নাম হলো অ্যামোরিতি। তার একটা অনেকগুলা সনেট আছে, সনেট গুলা একসাথে তিনি লিখছেন, একসাথে সংকলনটার নাম হলো অ্যামোরিতি। হ্যাঁ। উম, তো রানী এলিজাবেথের তুমি কি ছিল বলো? রানী এলিজাবেথের খুব ক্লোজ ছিলেন, তাই না? রানী এলিজাবেথের কোর্টিয়ার যেহেতু ছিলেন, কোর্ট পয়েট যেহেতু ছিলেন, সবসময় রানীদেরকে, রাজা রানীদেরকে একটু বিশেষ তোষামোদ করে কিন্তু লিখছেন, তাই না? তার বিখ্যাত মহাকাব্যটার নাম হলো ফেয়ারি কুইন। ফেয়ারি কুইন হলো, এখানে যে নায়কের নাম রেড ক্রস নাইট, নায়িকার নাম ছিল উনা। এই যে রেড ক্রস নাইট উনা, উনার অন্তরালে, এই যে নায়িকার অন্তরালে নায়িকাকে গ্লোরিফাই করতে গিয়ে যে বৈশিষ্ট্যগুলো দিয়েছেন, এগুলো আমরা কার মাঝে পাই বলো? কুইন এলিজাবেথ। So it's a famous allegory. Allegory কি বুঝছো কিনা? That has a literal meaning, one or more symbolic meaning. যেটার মধ্যে একটা আছে আক্ষরিক অর্থ এবং এক বা একাধিক কি আছে বলো? তার সিম্বলিক মিনিং আছে। হুম, হুম, রূপক। তাহলে পুরো মহাকাব্যটাই কার প্রশংসায়? আহ রানী এলিজাবেথের প্রশংসা। রানী এলিজাবেথ এটা পড়ছেন কি পড়েন না, এই ব্যাপারে কোনো উম, নিশ্চিত কোনো কথা শোনা যায় না। তবে রানী এলিজাবেথ তার জন্য বার্ষিক 50 পাউন্ড বাৎসরিক ভাতা উদ্যম ইয়ে করেন। 50 পাউন্ড কিন্তু চারটিখানি বিষয় ছিল না। অন্তত পক্ষে এখন অনেক লাখ টাকা। হ্যাঁ। তো উম, এবার আসো, তার বিখ্যাত ইয়ার নাম হলো, স্যার ফিলিপ সিডনি নিয়ে তার একটা এলিজির নাম ছিল, আমি ওই দিন ক্লাসে বলছি, অ্যাস্ট্রোফেল। ওর নামটা কি? এস্ট্রোফেল। অ্যাস্ট্রোফেল কাকে নিয়ে লেখা? তার ফিলিপ সিডনির মৃত্যু নিয়ে স্যার লিখেছে। ফিলিপ সিডনির মৃত্যু নিয়ে তিনি লিখছেন অ্যাস্ট্রোফেল। ওকে। তো তার কবরের এপিটাফে লেখা আছে, কবরের উপরে যে সমাধিস্তম্ভ লিপি, এটার নাম কি বলো? এপিটাফ। এপিটাফ। এপিটাফ এপিটাফ হলো
কবরের যে সমাধি স্তম্ভ লিপি, এখানে লেখা আছে হি ইজ দ্য পয়েট অফ পয়েটস অফ হিজ টাইম। তিনি ছিলেন তার আমলের কবিদের কবি। তিনি ছিলেন তার আমলের কবিদের কবি। কোথায় লেখা আছে? আর জন কিটসের মাজারে কি লেখা আছে? হিয়ার লাইস দ্য হিয়ার লাইজ ওয়ান হুজ নেম ওয়াজ রিট ইন ওয়াটার। এখানে শুয়ে আছেন এমন একজন যার নাম লেখা কিসে? জলরেখা। নিকোলাস উদাল। হ্যাঁ, নিকোলাস উদাল, ফাদার অফ ইংলিশ কমেডি। তোমার ওনার ইয়ে হলো রালফ রয়েস্টার ডয়েস্টার। এটা হলো ইংরেজি কমেডির জনক, যিনি তার নাম হলো নিকোলাস উদাল। হ্যাঁ, রালফ রয়েস্টার ডয়েস্টার এখানে কেন্দ্রীয় কমেডি, কেন্দ্রীয় চরিত্র। নাটকের নাম রালফ রয়েস্টার ডয়েস্টার, নায়কের নামও কি বলো? রালফ। তো রালফ রয়েস্টার ডয়েস্টার ওই যে ব্যর্থ প্রেমিক যেখানে গেছে সেখানে একটা প্রেমের প্রস্তাব দিছে দেখি, কিন্তু বারবারই সে মানে যে মেয়ের সাথে দেখা হয়েছে বললো যে আসসালামু আলাইকুম, আই লাভ ইউ, রাজি থাকলে কি করুন? এক চাপুন নাকি? না থাকলে দুই চাপুন, মানে অর্থাৎ রাজি থাকলে হ্যাঁ বলেন, না থাকলে রাজি থাকলে বলেন যে ইয়েস, তাহলে আমি প্রেম শুরু করবো, আর না থাকলে সময় নষ্ট করেন না, আমি অন্য জায়গায় গিয়ে প্রেম নিবেদন করি। বুঝছো কিনা? তো যেখানে গেছেন সেখানে তিনি কি করছেন বলো? ব্যর্থ প্রেমিকের গল্প নাম কি বলো? রালফ রয়েস্টার ডয়েস্টার। দিস ইজ দ্য ফার্স্ট কমেডি ইন ইংলিশ লিটারেচার। তাহলে ট্রাজেডির মূল জনকটা কাকে বলবা? মার্লো। ক্রিস্টোফার না, মার্লো। ট্রাজেডি নো। ক্রিস্টোফার মার্লো। ট্রাজেডির মূল জনকটা হলো ওই যে দুই বন্ধু, টমাস নর্টন এন্ড টমাস স্যাকভিল। বুঝছো কিনা? ওরা কিন্তু প্রথমে গর্ভটাক নামে ট্রাজেডি লিখছিল, এটা ফার্স্ট ট্রাজেডি। আর সার্থক ভাবে যদি কেউ জনক বলো তাহলে আমরা কাকে বলবো? ক্রিস্টোফার মার্লোকে। আর কমেডির জনককে? নিকোলাস উদাল। হ্যাঁ, স্যার টমাস ওয়েট। তিনি ছিলেন ফাদার অফ ইংলিশ সনেট। ইংলিশ সনেটের জনক তিনি। ফার্স্ট সনেটিয়ার ইন ইংলিশ লিটারেচার, ইংলিশ লিটারেচারের প্রথম সনেটিয়ার। তিনি কি করেছেন তোমার তোমার এই ফার্স্ট সনেট লেখার ক্ষেত্রে তিনি কাকে অনুসরণ করেছিলেন? পেট্রাককে। পেট্রার্ককে অনুসরণ করেছেন। হ্যাঁ, পেট্রার্কিয়ান সনেট। তাহলে পেট্রার্কীয় সনেটের কয়টা অংশ, কয়টা ধারা, কয়টা অংশ? দুইটা। তাহলে সনেট ইজ এ লিরিক পোয়েম অফ 14 লাইন্স। দ্য ফার্স্ট 8 লাইন্স আর কল্ড অক্টেভ, লাস্ট 6 লাইন্স আর কল্ড সেস্টেড। এটা হলো পেট্রার্কীয় সনেট, তাই না? Sonnet is a form of poem consisting of 3 quatrains ending with the rhyming couplet. 4 লাইন করে 3টা অংশ আর শেষে 2 লাইন। এটা কার স্টাইল? শেক্সপিয়ার। তাহলে সনেটের জনক কে? মূলত সনেটের জনক কে? পেট্রার্কীয় বা পেট্রার্ক। আর বাংলা ভাষায় সনেটের জনক কে? মাইকেল মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত। স্যার ফিলিপ সিডনি, তিনিও একজন কোর্টিয়ার ছিলেন। রানী এলিজাবেথের খুব সখ্যতা ছিল। তিনি সিডনি ওয়াজ ওয়ান অফ দ্য লিডিং মেম্বার্স অফ এলিজাবেথান কোর্ট। এলিজাবেথান কোর্টের একজন বিখ্যাত, দক্ষ, অনেক সুপরিচিত সভাসদ ছিলেন। তিনি একজন বিখ্যাত কবি ছিলেন, না কবি এবং কি ছিলেন? কবি এবং ছিলেন সেনা সৈনিক। সৈনিক ছিলেন। কবি এবং সৈনিক স্যার ফিলিপ সিডনি। একই সাথে কবি, একই সাথে কি ছিলেন বলো? তার বিখ্যাত গ্রন্থের নাম হলো অ্যাপোলজি ফর পোয়েট্রি। কবিতার কাব্যের সমালোচনা গ্রন্থ, মানে সাহিত্য সমালোচনা গ্রন্থ। ওই গ্রন্থের মধ্যে তিনি দাবি করছেন পোয়েট্রি ইজ দ্য ওল্ডেস্ট ফর্ম অফ লার্নিং। জ্ঞান বিজ্ঞানের আদি শাখার নাম কি বলো? পোয়েট্রি। কবিতা। অর্থাৎ কবিতা দিয়েই কিন্তু জ্ঞান বিজ্ঞানের চর্চা শুরু হয়েছে, তাই না? আমরা ছোটবেলায় যে পড়াটা আগে পড়ছি, এটা কি কবিতা নাকি গদ্য? কবিতা। কবিতা। আর তার কবিতা। একটা আর্কেডিয়া নামের একটা বিখ্যাত গ্রন্থ আছে, আর্কেডিয়া। এটাকে বলা হয় দ্য এমব্রিও অফ ইংলিশ নোভেল। এটাকে কেন্দ্র করেই কিন্তু পরবর্তীতে ইংলিশ নোভেল লেখা হয়েছে। কিন্তু এলিজাবেথান পিরিয়ডে কোনো নোভেল আছে কিনা? নাই। নাই। নোভেলটা লেখা শুরু হয়েছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে। হ্যাঁ, আমরা পরে পড়বো। আর শর্ট স্টোরি আর নোভেল, শর্ট স্টোরিটা আধুনিক যুগে লেখা হয়েছে। আর নোভেলটা কোন যুগে বলো? নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে। এলিজাবেথান পিরিয়ডে কোনো কি ছিল না বলো? নভেল ছিল না। জন ওয়েবস্টার তার একটা বিখ্যাত নাটকের নাম হলো দ্য ডাচেস অফ মালফি। দ্য হোয়াইট ডেভিল মনে রাখতে পারো, কিন্তু দ্য ডাচেস অফ মালফিটা গুরুত্বপূর্ণ। এটা একটা রিভেঞ্জ প্লে। তুমি জানো যে রিভেঞ্জ প্লে মানে হলো প্রতিশোধমূলক নাটক, যেখানে প্রতিশোধ নেওয়া হয়। হ্যাঁ, তো ডাচেস অফ মালফিতে তোমার
ডাচেসকে প্রশ্ন করা হয়েছিল, ডাচেস অফ মালফি হলো যে ওই যে একটা প্রবাদ ছিল, হু নান ওয়াইড দ্য সেকেন্ড হু কিল দ্য ফার্স্ট, অর্থাৎ কোনো মানুষই দ্বিতীয় বিয়ে করতে পারে না, কোনো নারী দ্বিতীয় বিয়ে করে না, শুধু ওই নারী দ্বিতীয় বিয়ে করেন যিনি তার প্রথম স্বামীকে হত্যায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকেন। বলো, তাহলে এই জন্য নারীরা দ্বিতীয় বিয়ে করতে পারতো না, বিধবা বিবাহের প্রচলন ছিল না, কারণ মনে করতো যে ওই নারী কেমনি বিয়ে করছে দ্বিতীয় বিয়ে, নিশ্চয়ই তার প্রথম স্বামীকে মেরে ফেলছে। তো এই যে এই প্রবাদের কারণে দ্বিতীয় বিয়ে করতে পারতো না, তো সে গোপনে দ্বিতীয় বিয়ে করছে, এটা যাই না তার ভাই এবং তার যে অন্যান্য খলনায়করা যেভাবে তার উপর নির্যাতন নিষ্পেষণ করছে, এটারই গল্প এখানে হলো যে দ্য ডাচেস অফ মালফি। এখানে বুজোলা নামের একটা চরিত্র আছে, মনে রাখবা, ইয়েগো বা বুজোলা, ওই যে ইয়ার মধ্যে কি বলে না, ইয়েগো কোন নাটকের চরিত্র, স্টিফানা, ওথেলোতে, ওথেলো। ওথেলোতে হলো ইয়েগো, আর এখানে হলো ডাচেস অফ মালফিতে বুজোলা। এরা এমন চরিত্র, তুমি ওদেরকে এটা মনে রাখবে, এটা হিউম্যান সাইকোলজির একটা বড় চরিত্রের বড় প্রতিমূর্তির নাম হলো ইয়েগো, এবং কি কি না এটার নাম বুজোলা। সমাজে এমন কিছু চরিত্র আছে যেমন তুমি ওদেরকে কিন্তু ক্ষতি করো না খুব বেশি, কিন্তু ওরা মানুষের ক্ষতি করার মাধ্যমে ওরা আনন্দ পায়। ইয়েগো দেখো যে ট্রুলি তোমার ক্ষতি হচ্ছে, তুমি লসে বসেছো, তুমি আসারকে পড়ছো, তোমার একটু সমস্যা হয়েছে, তাতে ওরা আনন্দ নিতেছে। এরা কি চরিত্র বলতো, ইয়েগো এবং বুজোলা। তোমার কষ্ট দেখে যে আনন্দ নেয়, বুঝছো কিনা? তাহলে ওরা কিন্তু ইয়েগো বা কেসিউ বা ডেসডিমোনার এমন কোন শত্রু ছিল না যে ইয়েগো তার জন্য এরকম এইভাবে উইঠা পইড়া লাগতে হবে, এমন কোন কজ কিন্তু শেক্সপিয়র দাঁড় করান নাই, করাইছেন বলো? মানে এমন কোন জিঘাংসু ইয়া ছিল না। আর ডাচেস অফ মালফিতেও আমরা দেখি ডাচেস তার সাথে এমন কোনো বিহেভ করে নাই যাতে বুজোলা ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে কি করুক, এই ষড়যন্ত্রমূলক কাজগুলা করুক, তাকে মানসিকভাবে নিপীড়ন করুক। তাহলে কিছু মানুষের বৈশিষ্ট্যই হলো তোমার কি বলো বুজোলা বা ইয়েগো টাইপের। ইয়েগো টাইপটা কি, ধরো কি বলো, মানে তুমি ক্ষতি করো নাই, অথবা তার সাথে তোমার কোনো চরম বিদ্বেষের কারণও নাই, অথবা বিদ্বেষজনিত কোনো কাজও করো নাই, কিন্তু সে তোমার ক্ষতিতে আনন্দ পায়, সে তোমার অপছন্দ করে। এরকম ঘটনা এরকম কি জীবনে দেখছো কোনো সময়? জি আর স্যার, আমাদের অন্য সমাজে কারো এটা কথা বেশি স্যার। wrong বিশ্বাস করে। তাহলে মানে তার নাম দিয়ে দিবে, এরকম যদি থাকে নাম দিয়ে দিবি ইয়েগো, বুজোলা। হ্যাঁ, বুজোলা টাইপ চরিত্র। হ্যাঁ, জি স্যার, এভাবে মনে থাকবে। হুম। তো এই চরিত্রকে এটাকে বুজোলাকে বলা হয় ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার। হোয়াট ডু ইউ মিন বাই ম্যাকিয়াভেলি? আমরা একটু পরে ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টারটা পড়বো। ম্যাকিয়াভেলি ইজ দা, ম্যাকিয়াভেলির নামটা হচ্ছে ম্যাকিয়াভেলি নিকোলো ম্যাকিয়াভেলি থেকে আসছে। তিনি তার বিখ্যাত বইয়ের নাম হলো প্রিন্স। দা প্রিন্স বইয়ের মধ্যে তিনি একটু পরে প্রিন্স বইয়ের বলবো যে ক্ষমতায় আরোহণের জন্য সকল অবৈধ পন্থাকে তিনি বৈধ মনে করতেন, জীবনে সাফল্য লাভের জন্য। অর্থাৎ তিনি বলেছেন যে প্রিন্স বইয়ের মধ্যে তিনি বলেছেন যে ইতিহাস বিজয়ীদের পক্ষে, বিজয়ীদের কথা বলে। তো তুমি বিজয়ী হওয়ার জন্য কি করা লাগবে, যা করা লাগবে সব করো, কারণ তোমার নামে সংবাদ পাঠিকারা, সংবাদ মাধ্যমে তোমার নামে তুমি ক্ষমতা যাইতে হবে, কিভাবে যাবে এগুলা এই সমস্ত আলাপ করো না। ভোট কখন দিবা এগুলো কত কোনো কথা না, যাইতে হবে কোথায় বলো, ক্ষমতায়। যেই পদ্ধতিতে যাও যাই চলে যাবে, ক্ষমতায় যাওয়ার পরে তুমি অনেক কিছু করতে পারবা, অনেক কিছু করে ফেলতে পারো, তোমার যা ইচ্ছা তাই করতে পারবা, তুমি ভালো চাইলেও করতে পারবা, খারাপ চাইলেও করতে পারবা, কিন্তু মেকিয়াভেলি বলছেন যাইয়া জাস্টিফাই করে ফেলবা, ভালো কাজ করবা। তাহলে ইতিহাস যেহেতু বিজয়ের কথা বলে, অর্থাৎ তিনি বললেন যে তুমি চাকরি নেওয়া লাগবে, 10 লাখ টাকা ঘুষ দিয়ে তুমি চাকরি নিয়ে ফেলো, নেওয়ার পর তুমি ভালো ভালো কাজ করো। এটা হলো মেকিয়াভেলিয়ান থিওরি, এই জন্য এটাকে বলা হয় সেলফিশ ক্যারেক্টার। বলো কি ক্যারেক্টার? সেলফিশ ক্যারেক্টার। ওকে, হ্যাঁ। তারপরে তাহলে ম্যাকিয়াভেলি। হ্যাঁ, বেন জনসন। আমার এই 1 মিনিট সময় তুমি আমাকে কাইন্ডলি 5টা নাম পড়ে মুখস্থ করে দাও, 5টা নাম বেন জনসনের। তোমরা কি আমার এই কথাটা মনে আছে, এটা মনে আছে, এটা এই যে তিনজন এলিজাবেথেন পিরিয়ডে লেখা। হ্যাঁ, রাজা জেমস আমলে শেক্সপিয়রের পরে তাকে শ্রেষ্ঠ নাট্যকার মনে করা হয়। তাহলে প্রথমে ক্রিস্টোফার মার্লো, তারপরে কে? শেক্সপিয়র, তারপরে বেন জনসন। হ্যাঁ, তাহলে এভরি ম্যান ইন হিজ হিউমার, এভরি ম্যান আউট অফ হিজ হিউমার, দ্য সাইলেন্ট ওম্যান, বলপনি, দ্য আলকেমিস্ট। বলো তাড়াতাড়ি 5টা নাটকের নাম 1 মিনিটে, 1 মিনিটে মুখস্থ করো 5টা নাটক। একজন উচ্চারণ করে পড়ে শোনাও তো। Every man in his humor, এরপরে every man out of his humor, the হুম, silent woman, Volpone, আর এটা 45 alchemy. অ্যালকেমিস্ট।
তাহলে এভরি ম্যান ইন হিজ হিউমার, এভরি ম্যান আউট অফ হিজ হিউমার, দ্য সাইলেন্ট ওম্যান ভলপুনি। হ্যাঁ, ওকে। তাহলে ফাদার অফ ইংলিশ, ফাদার অফ কমেডি যেটা, তাহলে ফাদার অফ কমেডি অফ হিউমার, তিনি হলেন কমেডি অফ হিউমারের জনক। ওই যে আমরা কমেডি যখন পড়ছিলাম তখন মনে আছে কিনা, ওই যে কমেডির বেশ কিছু শাখা আছে, কমেডি অফ হিউমার, কমেডি অফ ম্যানার, মনে আছে? কমেডি অফ স্যার। হিউমার, হ্যাঁ, তাহলে কমেডি অফ হিউমার হলো, এটা হলো ইবনে সিনা, মনে রাখবা এটা একটা হিউমার শব্দটা মেডিকেল টার্ম, হিউমার মানে হলো রস। তাহলে আমরা রসবোধ বলি। তো ইবনে সিনার একটা বিখ্যাত বইয়ের নাম জানো কিনা, কি আল কানুন ফিত তিব, একটা গ্রন্থ আছে। ওই গ্রন্থের মধ্যে তিনি বলছেন যে মানুষের শরীরে হিউমার আছে, অনেকগুলো হিউমার, 4 ধরনের হিউমার আছে। হিউমার মানে তরল লিকুইড জাতীয় একটা পদার্থ, এরকম যে ধরো এটাকে বলা হয় কি কি, লিকুইড গুলো কি কি, ধরো এই যে 4টা, এই যে দেহতত্ত্বের প্রাচীন 4 হিউমার হলো 4টি মৌলিক পদার্থ, 4 ফ্লুইডস, এটা হলো ব্লাড, ফ্ল্যাম, ব্ল্যাক বাই, ইউলো বাইল, ব্ল্যাক বাইল। অর্থাৎ এগুলার, এই পদার্থগুলোর পরিমাণ দেহে তাদের উপস্থিতি এবং অর্থাৎ কারোর মধ্যে বলতে মনে করতো যে ব্লাডের পরিমাণ বেশি, সে মনে করতো যে খুব সাহসী। কারোর মধ্যে ব্ল্যাক বাইল বেশি, কালো পিত্তের, বিষাদ পিত্তের পরিমাণ বেশি, তাহলে সে সবসময় মনমরা থাকে। অর্থাৎ ওই মানুষের শরীরে যে 4টা তরল পদার্থ আছে, এই 4টা তরল পদার্থ দ্বারা তার ব্যক্তিত্ব বা তার টাইপ বা অথবা তার আচার আচরণ নির্ধারিত হয়। বুঝছো কিনা বিষয়টা? সে অতি চঞ্চল, মানে বলছে তার ভিতরে ফ্ল্যাম বা শ্লেষা বেশি, এরকম কিছু মনে করতে। অর্থাৎ তার শরীরের মধ্যে তরল পদার্থগুলো তার বৈশিষ্ট্য, চরিত্র বৈশিষ্ট্য নির্ধারণ করে। তো এটাকে কেন্দ্র করে, এগুলাকে কেন্দ্র করে তিনি কমেডি অফ হিউমার লিখেছেন। ওকে, তাহলে এভরি ম্যান ইন হিজ হিউমার, তার বিখ্যাত নাটকের নাম এভরি ম্যান ইন হিজ হিউমার, এভরি ম্যান আউট অফ হিজ হিউমার। বেন জনসন বানানে কিন্তু এইচ নাই, মনে রেখো। সাইলেন্ট ওম্যান, সাইলেন্ট ওম্যান মানে কি বলো? নীরব নারী। হ্যাঁ, নীরব, নিশ্চুপ। হ্যাঁ, আন্তর্জাতিক নারী দিবস কবে? 8 মার্চ। 8 মার্চ। 8 মার্চ, 8ই মার্চ। হ্যাঁ, 8 মার্চ এক নারী দিবসে এক নারী নেত্রী বক্তৃতা দিচ্ছেন। তিনি পুরুষরা যে নারীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে, সেই অভিযোগগুলো খণ্ডন করতেছেন। খণ্ডন করতে করতে এক পর্যায়ে এসে তিনি বললেন, আমাদের নারীদের বিরুদ্ধে অভিযোগগুলো আমরা নাকি কথা না বলে থাকতে পারি না, সবসময় নাকি কথা বলতেই হয়। তো আমরাও আজকে প্রমাণ করে দেখাবো যে আমরা কথা না বলে থাকতে পারি। সেজন্য এই ভরা মজলিসে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। সবাই চুপ, কেউ কথা বলবেন না, পিনপতন নীরব, স্টপ ওয়াচ। হঠাৎ করে নারী নেত্রী বলে উঠলেন, আর 5 সেকেন্ড বাকি আছে। কয় সেকেন্ড বাকি আছে বলো? 5 সেকেন্ড। এটাকে কি বলা হয় বলো? তা সাইলেন্ট সাইলেন্ট। সাইলেন্ট ওমেন। হ্যাঁ, ভলপুনি। হ্যাঁ, ভলপুনি, এই যে এটাও কিন্তু একটা বিস্ট ফেবল। ভলপুনি, আবার বললাম, ভলপুনি এমন একটা চরিত্র, মানে ভলপুনি মানে কি? শিয়াল। এই ভলপুনি শিয়াল, কিন্তু ভলপুনিতে কোনো কি নাই বলো? খেয়াল নাই। শিয়ালে কিন্তু দেখি নাই। শিয়াল নাই। শিয়াল তো এই যে, নাই। হ্যাঁ, শিয়াল নাই, মানে এই শিয়ালের বৈশিষ্ট্য কোথায় আছে বলো? ভলপুনির মানুষের মাঝে মধ্যে। ওই যে চরিত্রের মাঝে। মানুষের ভিতরে এই শিয়ালের স্বভাবটা ছিল আর কি, সব ধরতো না। আচ্ছা, দ্য আলকেমিস্ট, ওকে, এগুলা। আর টমাস কিড, তিনি একজন বিখ্যাত ইউনিভার্সিটিবিদ। টমাস কিড বিখ্যাত ইউনিভার্সিটিবিদ। ইউনিভার্সিটিবিদ তো প্রথম শুনলা নাকি? এর আগে কখনো শুনছো? জি স্যার, 7 জন। টমাস কিড ইউনিভার্সিটি। ক্রিস্টোফার মার্লো কিন্তু ইউনিভার্সিটি উইটের গুরু, মনে রেখো, ক্রিস্টোফার মার্লো। তো তিনি ইউনিভার্সিটিতে না পড়ে ইউনিভার্সিটি উইট ছিলেন, এটা হলো বিষয়। কারণ তার সাঙ্গপাঙ্গ যারা ছিল সবাই ইউনিভার্সিটি উইট ছিল, মানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো। তার বিখ্যাত নাটকের নাম হলো দ্য স্প্যানিশ ট্রাজেডি। এটা একটা রিভেঞ্জ প্লে। তুমি দেখছো এলিজাবেথান পিরিয়ডে কিন্তু রিভেঞ্জই বেশি। এইটা অবলম্বনে উইলিয়াম শেক্সপিয়ার কি লিখছিলেন বলো? হ্যামলেট। হ্যাঁ, এটা কিন্তু ওই যে পিতৃহত্যার প্রতিশোধ তিনি নিছেন স্প্যানিশ ট্রাজেডির মধ্যে। ওকে, তাহলে ইংলিশ, ফাদার অফ ইংলিশ রিভেঞ্জ ট্রাজেডি, প্রতিশোধমূলক নাটকের জনককে? প্রতিশোধমূলক টমাস নাটক, কিড। না, টমাস কিড। হ্যাঁ, টমাস মোর। হ্যাঁ, টমাস মোর হলো টমাস মোর হলো এবার লিখছেন ইউটোপিয়া। ইউটোপিয়া, ইউটোপিয়া মানে কি? ইউটোপিয়া মানে কি বলো? ইউটোপিয়া মানে কি? কাল্পনিক স্বর্গরাজ্য। কাল্পনিক। এমন একটা একজন একটু আমারে এই ইউটোপিয়াটা একটু পরে শোনো। এখানে এরপরে আমি গল্প বলবো।
ইউটোপিয়া রাষ্ট্রবিজ্ঞানে অনেক বেশি ব্যবহৃত একটি ধারণা। সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করেছিলেন থমাস মোর 1516 সালে প্রকাশিত তার ইউটোপিয়া নামক গ্রন্থে। কাল্পনিক বা প্রত্যাশিত সুখ, শান্তি ও সুশাসনের দেশ বোঝাতে বর্তমানে ইউটোপিয়া শব্দটি ব্যবহার করা হয়। সেই দেশের সমাজটি হবে আইন, সুশাসন ও পারস্পরিক সুসম্পর্কের প্রতীক। বস্তুত ইউটোপিয়া হলো এমন একটি ধারণা যা শুভ কিন্তু বাস্তবায়নযোগ্য নয়। অনেকটা প্লেটোর রিপাবলিক গ্রন্থের অনুকরণে তিনি এই আদর্শ রাষ্ট্রের রূপরেখা ও পরিকল্পনা অঙ্কন করেন। ওকে, তাহলে ইউটোপিয়া মানে কি বুঝলাম? আইন, সুশাসন ও পারস্পরিক সুসম্পর্কের প্রতীক। ধারণাযোগ্য, বাস্তবায়নযোগ্য নয়। ইউটোপিয়া হলো মাঝে মধ্যে মনে রেখো চারিদিকে যে এই ডেঙ্গু মহামারী, হ্যাঁ, রাস্তায় যানজট, এই যে পরীক্ষা হচ্ছে না, বেকারত্ব, পকেটে টাকা নাই, এই সব মিলে মাঝে মধ্যে মন চায় না সব ছাইরা কোথাও চলে যেতে চাই, যাইতে মন চায় কিনা? আর মাঝে মধ্যে না, সবসময় মনে। এই যেখানে যাইতে মন চায় সেই জায়গাটার নাম হলো ইউটোপিয়া। বলো সেই জায়গাটার নামটা কি? ইউটোপিয়া। তাহলে ইউটোপিয়া হলো কি? কিংডম অফ নো হায়ার, এমন একটা জায়গা যেখানে আমরা যেতে চাই কিন্তু কি বলো এমন জায়গা আসলে নাই। বুঝছো বিষয়টা? স্যার এখন গেলেও লাভ নাই, সমস্যা আরো বাড়বে স্যার। বলতেছি তো, মানে ওই জায়গায় আমরা সুখরাজ্যে যাইতে চাই। শোনো একটা বিষয়, তোমার এই কি হয়েছে, ইউটোপিয়া প্রথম দুইটা মনে রাখবা, রানী এলিজাবেথের বাবার আমলে ইউটোপিয়াটা লেখা হয়েছে, হেনরি VIII আমলে। তিনি প্রথমে দ্বিতীয় খণ্ড লিখছেন, পরে প্রথম খণ্ড লিখছেন। প্রথম খণ্ডের মধ্যে, দ্বিতীয় খণ্ড লেখার মধ্যে দেখাইছেন যে একটা ইউটোপিয়ান একটা রাষ্ট্র বা একটা আদর্শ সুশাসনের রাষ্ট্র কেমন হওয়া উচিত। মানুষ তার চাহিদা মাত্র, মানুষ তার সব কি পাচ্ছে বলো, কি পেতেছে বলো, সব চাহিদা পাই পূরণ হচ্ছে, তার মৌলিক অধিকার গুলো পূরণ হচ্ছে, মানুষ সুখে শান্তিতে বসবাস করতেছে। ধরো সুইডেন, ইউরোপের অনেক, সুইডেন, নরওয়ে এরকম দেশগুলোতে, হ্যাঁ। তো দ্বিতীয় খণ্ড, প্রথমে এরপরে লিখছেন প্রথম খণ্ড লেখার পরে তিনি দেখালেন ইংল্যান্ড এমন একটা রাষ্ট্র যেখানে ইউটোপিয়ার বৈশিষ্ট্য বিদ্যমান নাই। বুঝছো কিনা? তো এতে রানী এলিজাবেথের বাবা খুব খুশি হয়েছেন। খুশি হইয়া তাকে কি করলেন, রাজদরবারে নিছেন, নেয়ার পরে অনেকগুলা কপালে চুমু দিছেন, তাই না? না, না স্যার, শিরচ্ছেদ করছেন। তাই নাকি? ঠিক আছে, তাহলে বোঝা গেল। বুঝছো কিনা? তাহলে বলতে আর একটা কথা আছে, ইট ইজ ডেঞ্জারাস টু বি রাইট হোয়েন দ্য গভর্নমেন্ট ইজ রং। সরকার যখন ভুল কাজ করেন, তুমি সঠিক কথা বলা অনেক বড় বিপজ্জনক। এটা যুগে যুগে সবসময় ছিল। তো এই হলো ইউটোপিয়া। মনে রাখবো যে তাহলে কাল্পনিক সুখ রাজ্য। আমি তার 30 সেকেন্ড একটা গল্প বলি। আমি এই অনেক আগে 2010 সালের দিকে আমি ধানমন্ডিতে, আমি থাকতাম মোহাম্মদপুরে, ধানমন্ডিতে আমার এক এলাকার কাজিন থাকতো আর কি। তো উনি, আমি ওনার একদিন উনি একটা প্রুফ দেখার জন্য ওনার বাসায় গেছি। যাওয়ার পরে দেখতে, তো আমি দরজার সামনে দেখি যে ভিতরে না টর্নেডো চলতেছে। টর্নেডো মানে কি? টর্নেডো মানে কি? ডোমেস্টিক ভায়োলেন্স। হ্যাঁ, মানে ভাঙচুর চলতেছে। হ্যাঁ, আমি, আমার ভাই দরজা খুলছেন, দরজা খুলে দেখি যে সুগেছের একটা গ্লাস ভাঙা, মানে একটা হুলস্থুল পরিস্থিতি। হ্যাঁ, ভাবি খুব উত্তেজিত অবস্থায় মানে বাসা থেকে বের হয়ে যাইতে চাচ্ছেন। আমি কি করছি, আটকাইতে গেছি। ভাইয়া পিছন থেকে আমার কি করলো, এরকম ইশারা দিল যে, মানে বুঝাইলো কি, আটকে রনকে মানে পাগলটা যাইতে দাও, ঠিক না? আমার দুই চোখ যেদিকে মন চায় আমি এদিকে চলে যাবো, এই কথা বলে বের হয়ে গেছে। ঠিক আছে, আসর নামাজ থেকে মাগরিব পর্যন্ত, ধরো আসর নামাজের প্রথম ওয়াক্ত থেকে মাগরিব পর্যন্ত আমি বাসায় ছিলাম। একদম এত তুল কালাম যে হয়ে গেছে, ওনার মধ্যে কোনো কি নাই বলো, ফিলিং নাই, উনি স্বাভাবিক। আমি একটু প্রুফ দেখতেছি বসে বসে।
তাহলে আমি বুঝলাম এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স বলো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি? স্বাভাবিক হেভিচুয়াল চিরসত্য। ফ্যাক্ট, হেভিচুয়াল 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 ফ্যাক্ট। হ্যাঁ, অভ্যাসগত কর্ম উনি খুব অভ্যস্ত হয়ে গেছেন। মাগরিবের নামাজটা পড়লাম দুইজন, এমন সময় কলিং বেল। মাগরিবের তো আমরা একটু শেষ সময় পড়ছি মাগরিব, মাগরিবের নামাজ শেষ করে একটু পরে উনি কলিং বেল। দরজা খুলে দেখি ভাবি হাসি মুখে। আমি বললাম যে ভাবি আপনার নিয়ে বলছেন যে দুই চোখ যেদিকে যায় চলে যাবেন, কই গেছিলেন? বললো যে স্টার কাবাবে মার্কেট যাওয়ার, করতে গেছিল স্যার। স্টার কাবাবে যাওয়ার পরে ওনার মন ভালো হয়ে গেছে। বুঝছে কিনা বিষয়টা? ইউটোপিয়া, বুঝছে কিনা? স্যার যার সাথে জি কথা স্যার। বললে ভালো লাগে, যার চিন্তা করলে ভালো লাগে, যেখানে গেলে প্রশান্ত হয়, এটার নাম হলো ইউটোপিয়া, কাল্পনিক স্বর্গরাজ্য। কিন্তু আসলে আমরা ওইখানে যেতে চাই, থাকতে চাই, কিন্তু এমন ধরনের ইয়া নাই। ইউটোপিয়া শব্দটা মনে রাখার জন্য এই গল্পগুলো বললাম। ওকে, জর্জ চ্যাপম্যান আপাতত জানো, এটা নিয়ে আমার আলাদা একটা ক্লাস লাগবে। এটার নাম হলো ইলিয়াড ওডেসি নিয়ে আলাদা ক্লাস আছে, বইটা শোনো, একটু পড়ো তারপরে বলতেছি, একটু পড়ে শোনো। জর্জ চ্যাপম্যান, তিনি হোমারের মহাকাব্য ইলিয়াড এবং ওডিসিয়ের ইংরেজি অনুবাদ করেন। ইলিয়াড একটি গ্রিক মহাকাব্য। প্রাচীন গ্রিসের ইলিয়ন শহরের নাম অনুসারে এ মহাকাব্যের নামকরণ করা হয়েছে। 16,000 পংক্তি বিশিষ্ট এই মহাকাব্যের বিষয়বস্তু ট্রয়ের যুদ্ধ, যেটি হেলেন নামের এক নারীকে কেন্দ্র করে সংগঠিত হয়। গ্রিকদের সেরা বীর একিলিস এবং ট্রয়ের সেরা বীর হেক্টর যুদ্ধ শেষে গ্রিক সেনারা সুরক্ষিত ও সাজানো নগরী ট্রয়কে জ্বালিয়ে দেয়। পড়ো নিচে। দেখা যাচ্ছে এই সেই বিখ্যাত ট্রয়ের কাঠের ঘোড়া, যেখানে লুকিয়ে গ্রিক সেনারা সুরক্ষিত ট্রয় নগরীতে প্রবেশ করেও বর্তমানে ট্রোজান হর্স একটি করে কম্পিউটার করে করে ভাইরাস। হ্যাঁ, ট্রোজান হর্স একটা বর্তমানে কম্পিউটার ভাইরাসের নাম। ওকে, আচ্ছা এখন এখানে আলাদা আলাদা একটা লেকচার লাগবে। এটা পুরো আমরা গ্রিক লিটারেচার একসাথে একটু পড়াবো, এইগুলা খুব ভালো করে মনে রাখবে। আলাদা একটা লেকচার, টপিকের নাম হলো গ্রিক লিটারেচার। বলো টপিকের নাম কি? গ্রিক গ্রিক লিটারেচার। এটা যে কোনো একটা ক্লাসের গ্যাপে আমি আধা ঘন্টা সময় বুঝিয়ে দেবো। এখানে গুরুত্বপূর্ণ কতগুলো বই নিয়ে আলোচনা করব। তাহলে হোমারের মহাকাব্যের নাম ইলিয়াড এবং ওডিসি, এটা ইংরেজি অনুবাদ করছেন কে বলো? জর্জ চ্যাপম্যান। জর্জ চ্যাপম্যান। আচ্ছা দেখি তো তোমাদের কি কেউ বলতে পারবা জর্জ চ্যাপম্যান নামটা আর জীবন ইতিহাসে কখনো শুনছো কিনা? কিটসে লিখছিল একটা বই, কে? জন কিটসে স্যার। থ্যাংক ইউ সো মাচ, জন কিটস। ওই যে জর্জ চ্যাপম্যানের লেখা ইলিয়াড এবং ওডিসি অনুবাদটা পড়ার পরে তিনি বললেন যে আমি তো পুরো পাল্টে গেছি, আমি তো নতুন একটা জগৎ পৃথিবী খুঁজে পেয়েছি, তাই না? তিনি লিখলেন অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার। কি লিখছেন বলো? জন কিটস। First looking into Chapman's Homer. তাহলে মোট কথা হলো, তাহলে এই চ্যাপম্যান হলো সেই জর্জ চ্যাপম্যান, আমরা রোমান্টিক পিরিয়ডে ওনার নামটা পড়ে আসছি, যে তিনি হোমারের ইলিয়াড এবং ওডিসির ইংরেজি অনুবাদ করেন। তাহলে ইলিয়াডটা কি? একটা গ্রিক মহাকাব্য, প্রাচীন ইলিয়ন শহরের নাম অনুসারে নামকরণ করা হয়েছে। এটা ট্রয়ের যুদ্ধকে কেন্দ্র করে এটা হয়েছে। হেলেন নামের একটা নারীকে অপহরণ করে নিয়ে গেছিল, ফলে ট্রয় যুদ্ধ হয়েছিল। গ্রিকের সেরা বীরের নাম ছিল কি? একিলিস। একিলিস হিল মানে কি? দুর্বল পয়েন্ট, উইক Durbal পয়েন্ট। কারো point. দুর্বল পয়েন্ট। হ্যাঁ, আর ট্রয়ের সেরা বীরের নাম কি বলো? হেক্টর। হেক্টর। হেক্টর বধ কে লিখছেন? মাইকেল মধুসূদন দত্ত। এই হেক্টরকে নিয়ে তিনি হেক্টর বধ লিখছিলেন, তাই না? আচ্ছা, তারপরে এই যে ট্রয়ের ঘোড়া ট্রোজান হর্স, হ্যাঁ, এটাকে টাইনা নিয়ে যায়, এটার মধ্যে যোদ্ধারা লুকাই ছিল। হ্যাঁ, এটাকে নিয়ে যায় রাতের অন্ধকারে, তারা ওই ট্রয়ের এই ঘোড়াটা থেকে বের হইয়া কি করছে বলো? ট্রয় নগরী জ্বালিয়ে দিয়েছে। হুম, আচ্ছা এখানে তোমরা জানো কিনা অ্যাপল অফ ডিসকর্ড, এগুলা আচ্ছা আমি পরে শোনাবো, এটা আলাদা একটা গল্প। এখানে এই গল্পের সাথে অ্যাপল অফ ডিসকর্ড অবলম্বনে বাংলা সাহিত্যে কে কি লিখছেন বলো, এটা একটু আবার বলে রাখো। অ্যাপল অফ ডিসকর্ড নাম শুনছো কোন সময়?
স্যার অ্যাপোলো বিবাদের বিষয়। আপাতত এই গল্পটা থাকুক, এটা আমি ওই যে যখন গ্রিক ট্র্যাজেডি বলবো এখানে খুব মজার গল্প আছে। হ্যাঁ, ওকে। কার্ভেন্তেজ লাগবে না। নিকোলো ম্যাকিয়াভেলি একটু আগে বলে আসছি। নিকোলো ম্যাকিয়াভেলি তিনি কি লিখছেন বলো? তিনি হলেন ফাদার অফ মডার্ন পলিটিক্যাল সায়েন্স, তাই না? ফাদার অফ মডার্ন কি বলো? ফাদার অফ মডার্ন লিটারেচার। পলিটিক্যাল মডার্ন লিটারেচার। হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্স, ফাদার অফ মডার্ন আধুনিক তাহলে পলিটিক্যাল সায়েন্সের জনক কে? স্যার এরিস্টটল। রাষ্ট্রবিজ্ঞান এরিস্টটল। কিন্তু আধুনিক পলিটিক্যাল সায়েন্সের জনক কে? ম্যাকিয়াভেলি। বুঝছো কিনা? তাহলে তার বিখ্যাত গ্রন্থের নাম কি বলো? দ্য প্রিন্স। দ্য প্রিন্স। বুঝছো কিনা? মনে রাখবো এটা হলো ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার বলতে সেলফিশ ক্যারেক্টার। মনে রাখবো ম্যাকিয়াভেলি সম্পর্কে আমি কয়েকটা কথা বলে রাখছি। বিশ্ব সাহিত্যের অন্যতম ভীতিজনক, প্ররোচনামূলক এবং হিংসাত্মক রচনা বলে মনে করা হয়। মনে রাখবা যে এমন একটা পৃথিবীতে যত স্বৈরশাসক বা ডিক্টেটর এসেছেন সকলেই দ্য প্রিন্সকে কি করেছেন বলো? মুসোলিনি দ্য প্রিন্সের ভূমিকা লিখছেন। হিটলার তার শয্যাবাসে সবসময় একটা বই রাখতেন, বইটার নাম কি বলো? প্রিন্স। তোমার যারা সত্যিকারের শত্রু তাদেরকে তো বটে, তাদের পরিবারের সদস্যদেরকে নিশ্চিত করে দাও যেন শাসন করতে পারো নির্ভাবনায়। বুঝো না এই বিষয়টা? কিছু কি বুঝো? তাহলে মোট কথা হলো Yes, যে তাহলে বলবো যে স্যার। তিনি এই অর্থাৎ তিনি এই ইয়াটার মাধ্যমে তিনি কিভাবে ইয়া করলেন, মানে তিনি ওই মুদ্রা কথাই হলো ইতিহাস কার পক্ষে কথা বলবে বলো? নির্বাচনে যারা পরাজিত হয় না জয়ী হয়? বিজয়ীদের জয়ী পক্ষে। হবে। যারা যারা ক্ষমতায় থাকে না ক্ষমতায় না থাকে। যারা ক্ষমতা যারা থাকে। ক্ষমতায় থাকে। বুঝছো কিনা? বাংলাদেশ যদি 1971 সালে আল্লাহ মাফ করুক পরাজিত হইতো, তাহলে ইতিহাস কার পক্ষে বাংলাদেশের কথা সবচেয়ে বলতো? ঘৃণিত ব্যক্তি হয়তো শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, বুঝছো না বিষয়টা? এই হলো বিষয়। ওরা দেশদ্রোহী হিসেবে প্রমাণ করে ফেলতো। ইতিহাস বিজয়ীদের পক্ষে কথা বলে। তো বিজয়ী হওয়ার জন্য কি সব লিগ্যাল প্রসিডিউর লাগবে? না। হুম। যত আকাম কুকাম না, আছে সব কইরা তুমি ক্ষমতায় চলে যাবে। তাহলে বুঝছো কিনা? পৃথিবীর যত ডিক্টেটর আছে সব স্বৈরশাসক কার দর্শন দ্বারা অনুপ্রাণিত? 140 টাকা দাম নেবে দ্য প্রিন্স বইটার দাম নেবে, বিশ্ব সাহিত্য কেন্দ্রে গেলে পেয়ে যাবে অনুবাদটা। হ্যাঁ, ওকে। ওকে, বহুত কথা বলছেন এখানে। আমরা ফ্রান্সিস বেকন একেবারে ইস্টে পাকা। যদি বলো ইংরেজি সাহিত্যের সবচেয়ে মেধাবী কিছু ইয়ার বলো, তাহলে ডক্টর আরে কিনা ডক্টর স্যামুয়েল জনসন যেরকম, ফ্রান্সিস বেকনও এখানে অত্যন্ত প্রতিভাবান একজন সাহিত্যিক। এবং তিনি ছিলেন, তার পরিচয় হলো ফাদার অফ ইংলিশ এসে। তিনি ইংরেজি প্রবন্ধের জনক। ফাদার অফ ইংলিশ মডার্ন প্রোজ, ইংরেজি গদ্যের জনক। ফার্স্ট অ্যাসেইস্ট ইন ইংলিশ লিটারেচার, ইংরেজি কি বলো প্রথম প্রবন্ধ রচনা। আমরা যে বিসিএস পরীক্ষার রচনা কত নম্বর লিখো? বিসিএস পরীক্ষা টোটাল কত নম্বর রচনা আমরা লিখি জানো কিনা? 50 না স্যার। 50 না, 50 আর কত বলো? 40 কত? টোটাল 90 নম্বরের রচনা। ইংলিশে 50, বাংলায় 40। এই টোটাল 90 নম্বরের রচনা আমরা কি করি বলো? 90 নম্বরের রচনা আমরা লিখি, তাই না? তাই কিনা? জি স্যার। এই 90 নম্বরের মধ্যে ইয়া কি 90 নম্বর কিভাবে বলো? 50 আর 40 এই রচনা আমাদেরকে শিখালেন কে তাহলে? এই এসে লেখাটা শিখালেন কে? ফ্রান্সিস বেকন। ফাদার অফ ইংলিশ আছে, ফাদার অফ ইংলিশ মডার্ন প্রোজ, আধুনিক গদ্য। এর আগে কিন্তু গদ্য লেখার প্রবণতা পাই আমরা। ওই যে মনে আছে কিনা প্রথম গদ্য যিনি ধারণা দিয়েছিলেন তিনি নাম হলো আলফ্রেড দ্য গ্রেট, এংলো স্যাক্সন ক্রনিক্যাল লিখছিলেন, মনে আছে? জি স্যার। এরপরে ফার্স্ট প্রোজ রাইটার আমরা পড়ছি কাকে? এই যে ওই গতকালকে বলছিলাম বাইবেলের অনুবাদ করছিল জন কি যেন, উইকলিফ।
ওকে, মনে রাখবো সাহিত্য অবদানের জন্য রানী এলিজাবেথ একটি জঘন্য অপরাধের দায়ে মৃত্যুদণ্ড তাকে রহিত করছেন। ওকে, তার সকল অধিকাংশ স্যার লেখা সকল প্রবন্ধ এম্পিরিসিজমটা কি স্যার? মানে অভিজ্ঞতাবাদ, একটু পরে বলছে ফাদার অফ এম্পিরিসিজম, তার অভিজ্ঞতা লব্ধ জ্ঞান তিনি তার সাহিত্যে প্রয়োগ করেছেন, বাস্তব জ্ঞান, অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞান কোথায় তিনি প্রবন্ধে প্রয়োগ করেছেন। হ্যাঁ, স্যার অপরাধটা কি ছিল? কোনটা? অপরটা দুর্নীতিতে ছিল, তিনি ছিলেন মনে রাখবা দুইজন, একজন ছিল লম্পট আর একজন ছিল দুর্নীতিগ্রস্ত ইংরেজি সাহিত্যে। লম্পট হলো কে বলো? লর্ড বিরন, লর্ড বাইরন। হ্যাঁ, আর দুর্নীতিগ্রস্ত ছিল কে বলো? ফ্রান্সিস বেকন, নাস্তিক ছিল কে? হেলি। ছেলে। হেলি। বুঝছো কিনা? তবে হ্যাঁ, ছেলে তাদেরকে পড়ার সময় বলছে যে আমরা যা করি তা করো না। ব্যক্তিগত জীবন অত্যন্ত দুষ্ট লোক ছিলেন, কিন্তু লেখালেখি করছেন একেবারে মনে হয় যেন প্রফেটিক কোয়ালিটি নিয়ে। তো তার স্টাডি সার ফর ডিলাইট, ফর অর্নামেন্ট, ফর এবিলিটি, এই চমৎকার একটা কথা বলছেন। দেখো, শিক্ষা আমাদেরকে তিনটা জিনিস দেয়। এই যে আমরা পড়াশোনা করতেছি না, পড়াশোনার ফলাফল, নগদ ফল তিনটা, কি কি বলো? প্রথমে কি পাই পড়াশোনার মাধ্যমে? প্রথমে কি পাই? আনন্দ। আনন্দ। দেখবো যে এই যে সরল অঙ্কের ফলাফলটা মিলছে, ভালো লাগছে। দেখেছো বিসিএস এর প্রস্তুতি নিচ্ছ, দেখবো যে পড়াশোনার মধ্যে একটা ব্যাপক আনন্দ আছে, আছে কিনা সেটা বলো। জি স্যার। জি স্যার। পড়াশোনার নগদ যে অর্জন, সেটা হলো আনন্দ, অন্য কিছু না। সেকেন্ড, 2 নম্বরে কি? জ্ঞান অর্জন। অনার। অনার, এই যে সম্মান, অর্নামেন্ট। এ দেখবো যে বিসিএস এর প্রস্তুতি নিচ্ছ, এই কথা বললে কি মানুষ ছোট করে দেখে না বড় করে দেখে? টিউশনে দিতেছো, বিসিএস এর গাইড বই নিয়ে দিতেছো, স্যার বলে ওরে স্যার তো বিসিএস ক্যাডার, তাই না? অনেক ছেলেদের বিয়ে হয় না। ধরো পাত্রীর পক্ষ থেকে জিজ্ঞেস করলো যে ছেলে কি করে, বলে যে ছেলে বিসিএস এর গাইড করে। মানে অন্যরকম ক্রেডিট না? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, তারপরে হলো কি যে সম্মান, দুইটা ছেলে জানে, তার পড়াশোনা যারা জানে তাদেরকে আমরা সম্মান করি। আনন্দ আছে, সম্মানও আছে। রাতে খাবারের ব্যবস্থা নাই, চলবে? স্যার। বলবে যে কি করে বলো, আলটিমেট গোল, এবিলিটি কি দেয় বলো? খোরাকি দেয়, তাই না? মানে ভালো ভালো খাবার দাবারের ব্যবস্থা করে, তুমি তাই না? তুমি সরকারি কর্মকর্তা, দেখবে যে খাওয়া দাওয়ার আল্লাহর রহমতে শেষ নাই, কত রকমের আয়োজন, কত ধরনের রেগুলার, তুমি অবিশ্বাস্য। তাহলে শিক্ষা তিনটা জিনিস দেয়, বলো কি কি? আনন্দ, সম্মান আনন্দ, আর সম্মান, উপার্জন। আর কি বলো? আলটিমেটলি জীবিকা তিনি কি নির্বাহ। বলছেন বলে, এবং ফাইনালি কি বলছেন? ফাইনালটা, প্রথম দুইটা হলো ইনিশিয়াল, আলটিমেটলি কি দেয় 3 বলো? নাম্বারটাই মেইন স্যার। 3 নম্বরটাই মেইন, 3 নম্বরটাই। ঠিক আছে, আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যারা টেন্স, ভয়েস, ইংলিশ গ্রামার যারা বানাইছেন, ইংলিশ গ্রামারের এই যে বিভিন্ন মার্কেট যারা তৈরি করছেন, তাদেরকে আল্লাহ তাআলা আপনি জান্নাতুল ফেরদৌস দিয়েন। আমি প্রায় সময় খুব মন থেকে দোয়া করি। কেন বলো তো? ফর ইউর এবিলিটি স্যার। এগুলো করে যেগুলো নাইরা চেড়ে আমরা অসংখ্য মানুষের রিজিকের ব্যবস্থা হইতেছে। এই যে A+B হোল স্কয়ারের সূত্রটা যিনি দিয়ে গেছেন, আল্লাহ যদি তাকে জান্নাত না দেয়, তাহলে আমাদের গণিত ছাত্রদের কি অবস্থা হবে, তাই না? এই যে শেক্সপিয়র, যে যেখানে থাকুক ভালো থাকুক, আত্মা শান্তিতে থাকুক, এই যে ওনারা লিটারেচার দিছে দেখে তো আমাদের এই যে ইংলিশ পুরা লিটারেচার বিশাল ডিপার্টমেন্টের মাধ্যমে হাজার হাজার মানুষের অন্য, স্যার আয়ুষ্য। ঠিক আছে কিনা? এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, দেখো না তুমি যে এই একটা জ্ঞান অর্জন করে যে মাসে মাসে কতগুলা টাকা টিউশন বাড়ি থেকে নিয়ে আসতেছো, এই যে আমাদের ডিপার্টমেন্টের স্যাররা এই একটা জ্ঞান বিক্রি করে এদিক ওদিক করে, তাই না? বুঝছো কিনা? ওকে, তারপরে তাহলে শিক্ষার 3 বৈশিষ্ট্য। তো এখন বলবো যে এগুলা ফ্রান্সিস বেকন কি, ফ্রান্সিস বেকনের স্টাইলে হইলে বাক্য একটা, ব্যাখ্যা হবে প্যারাগ্রাফ অথবা একটা এসে। বলো ফ্রান্সিস বেকন এটা বলে টার্সনেস, মানে হিজ রাইটিংস ওয়ার কনডেন্সড, কম্প্রেসড। বুঝছো কিনা? মানে একদম পুরা কনডেন্সড মিল্ক আছে না, কনডেন্সড, কিন্তু এটা ব্যাখ্যা করে পড়তে হয়, এক কথার মধ্যে সব কথা বলে। তার লেখা ছোট, হ্যামারের মতো, কিন্তু প্রচন্ড শক্তিশালী। কার কথা বললাম? ফ্রান্সিস বেকন।
তারপর বলছেন যে তুমি যে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতেছো কিভাবে পড়বা, স্টাইল বলে গেছেন, এটা হলো ব্যাকরণিয়ান স্টাইল অফ স্টাডি। 2 নম্বরে রিডিং মেক্স এ ফুল ম্যান, কনফারেন্সে রেডি ম্যান, রাইটিং ইন এক্সাক্ট ম্যান। বলছে পড়াশোনার স্টাইল হবে 3টা, বলো কয়টা? 3টা। দৌড়ে পড়বা, আগে প্রথমে পড়বা, ওটা দেবা। সেকেন্ড, পড়ার পরে 2 নম্বরে কি করবা বলো? আলোচনা। আলোচনা, কনফারেন্স, ডিসকোর্স, গ্রুপ স্টাডি, 2জন মিলে কথা বলবা, তাহলে প্রত্যুত্পন্নতি করবে। 3 নম্বরে রাইটিং এন্ড এক্সাক্টমেন্ট, তারপরে সম্ভবত লিখবা। পড়াশোনার স্টাইল, প্রথমে পড়বে, তারপর কি বলবো, যা পড়ছো তা কি করবো বলো, কনফারেন্স শেয়ার করবা। হিস্টোরি মেক্স ম্যান ওয়াইজ, ইতিহাস মানুষকে বিজ্ঞ করে। ইতিহাস মানুষকে কি করে বলো, বিজ্ঞ করে। ও, বই পড়তে নিষেধ করছেন, সকল বই, এটা হলো ব্যাকরণের স্টাইল। সাম বুকস আর টু বি টেস্টেড, বইকে তিনি 3 ভাগে ভাগ করেছেন। সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু বই কি করতে হবে, টেস্ট করতে হবে, আংশিক পড়বে। আদার্স টু বি সোয়েলড, কতগুলো গলাদাকরণ করতে হয়, আর কতগুলো আমরা মনের মাধুরী মিশিয়ে পড়ি। তাহলে প্রথম লাইনটা হলো সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু বই শুধু টেস্ট করলে চলে। আমি যদি বলি এই দেখো তো তরকারিতে লবণ কেমন হয়েছে, এই কথা বললে পুরা তরকারিটা খাইয়া বলে যে আলহামদুলিল্লাহ লবণ ভালো হয়েছে, এটার নাম লবণ টেস্ট করা? এটার নাম কি লবণ টেস্ট করা? না, লবণ টেস্ট করা মানে হলো কি বলো, একটু মুখে দেয়া। তাহলে তিনি, হ্যাঁ, আচ্ছা। তো ইয়াটা হলো, বলছে যে সব বই পড়তে যেও না, ওই বই থেকে একটা লাইন পড়বা শুধু, যে জলে আগুন জ্বলে, ওই কবিতা একটাই পড়ছো, ওই কবিতায় মানে সব লাইন। বিদ্রোহী কবিতার আমি কি গীতাঞ্জলি বলো বা সঞ্চিতা বলো, এগুলো কি আমরা কি সব লাইন ধরে ধরে পড়ি? একটা দুইটা না। লাইন, তাহলে জিস্ট সামারি করে পড়া, মূল কথাটা পড়া। সব বই পড়তে গেলে তুমি ওয়ার এন্ড পিচ এরকম একটা বই কি পড়া সম্ভব না? রাশিয়া আক্রমণের জন্য নেপোলিয়ন গেলেন, কিন্তু যুদ্ধ কখনো শান্তি নিয়ে আসে না, পরাস্ত হয়েছেন। মূল জিস্ট কথা আমরা জানবো। তাহলে বলো সাম বুকস আর টু বি টেস্টেড। তাহলে লাইব্রেরিতে গিয়ে 10-12টা বইয়ের একদিনে গেছো, শুধু বই লাইন বাই লাইন পড়ার সময় নেই আমার। কি কাজ করা বলো, ওই বইয়ের নির্যাস মূল কথাটাকে, মূল মেসেজটাকে ধরে নিয়ে আসবা। কার স্টাইল? ওয়াইফ স্যার, হ্যাঁ হ্যাঁ, এই যে আমার এখান থেকে গৃহকর্ত্রী বলতেছে, আহ, ইয়া সিনেমা আছে না আমাদের যে, হ্যাঁ না সিনেমা দেখতেছে না, কি দেখে বলো? ওই যে আমরা অনেকগুলো বাসার মধ্যে সিনেমা দেখি না, সিনেমার কি দেখি বলো? ট্রেইলার স্যার। হ্যাঁ, ট্রেলার, মানে খুব, মানে আমিও, ও কতগুলা বাছাই করে রাখে, আমার তো মোটামুটি গল্পগুলো জানতে হয়, ফলে বাছাই করে রাখি, 10-15 মিনিটে দেখাই দেয় আসার পরে। কারণ এত ব্যস্ত সময়, তুমি এই সিনেমা দেখার সময় আছে? তো এটার নাম কি বলো, এই যে সাম বুকস আর টু বি টেস্টেড। তাহলে সেম কথা, সাম মুভিজ আর টু বি টেস্টেড, তাই না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা, তারপরে ওয়াইফস আর ইয়ং মেন্স মিস্ট্রেসেস। ও, ওয়াইফ কেও তিনি 3 ভাগে ভাগ করছেন। ওয়াইফ আর ইয়ং ম্যান, হাজবেন্ড যখন ইয়ং ম্যান থাকেন, ওয়াইফের নাম কি হয়? মিস্ট্রেস। মিস্ট্রেস, মানে একদম কদর বেশি থাকে, বেগম সাহেবা, খুব গুরুত্ব থাকে। কম্পিনিয়ন ফর দ্য মিডল এজ, মাঝ বয়সে আসলে সে কি হয় বলো? কম্পেনিয়ন। কম্পিনিয়ন, সাথী, সঙ্গী, রুমমেট, একসাথে মেসে থাকলে যে অবস্থা। হ্যাঁ, ওকে। ওল্ড ম্যানস নার্সেস, এবং বৃদ্ধ বয়সে কি হয় সেটা? সেবা। হ্যাঁ, সেবিকা। ছেলেরা খুব খুশি হয়েছে এটা শুনে, তাই না? এটা এলিজাবেথান পিরিয়ড পড়তেছো, এটা মডার্ন এজে উল্টে দিতে হবে, বুঝছো কিনা? উল্টে পড়তে হবে। এরকমই আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই সময় তো নারীদের অন্য অন্য কাজ ছিল না, এখন তো অনেক কাজ আছে। এ মিক্সচার অফ লাই ডাজ এড এভার প্লেজার। এরকমই স্যার। এই দেখো একটা বিষয়, মিক্সচার অফ লাই ডাজ, সত্যের সাথে কি ক্ষতিহীন মিথ্যা, কি বলো? আহ, আনন্দদায়ক। এটা হলো ফ্রান্সিস বেকন কি, ফ্রান্সিস বেকন কি বলছে বলো? মানে এই যে প্র্যাগম্যাটিক ফিলোসোফার, তিনি এমন কোনো কথা বলবেন না যেটা মাইনা চলা সম্ভব না, বুঝছো কিনা? হ্যাঁ, তাহলে বলছেন যে এই আনন্দ বিনোদনের জন্য কিছু টুকটাক সত্যের সাথে যদি বাড়াইয়া তুমি গল্প টল্প আকারে কিছু বললা, এটা আনন্দ দেয়, অন্য কিছু না। ওকে, হ্যাঁ। আবার
ওকে, এ গুড ফ্রেন্ড ইজ অ্যানাদার হিমসেলফ। এ গুড ফ্রেন্ড কি বলো? ইজ অ্যানাদার হিমসেলফ। একজন ভালো বন্ধুর পরিচয় দিচ্ছেন, কে ভালো বন্ধু? যে তারই মতো। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমারই একটা প্রতিচ্ছবি। ওকে, আচ্ছা, তারপরে হলো অপরচুনিটি মেক্স এ থিফ। সুযোগে মানুষ চোর হয়ে ওঠে। এগুলো সব তো আর বিখ্যাত কথা। ইট ইজ ইম্পসিবল টু লাভ এন্ড বি ওয়াইজ। ইট ইজ ইম্পসিবল টু লাভ এন্ড বি ওয়াইজ মানে কি? আর ভালোবাসার প্রেম একসাথে সম্ভব হবে না স্যার। সাথে সম্ভব হয় না, মানে এটা এটা যদি পড়বা, ইট ইজ ইম্পসিবল টু টু কন্টিনিউ এ রিলেশনশিপ এন্ড টু পাস প্রিলিমিনারি এক্সাম। কার কথা বলো? স্যার বেকনের কথা। ফ্রান্সিস বেকন। যে দুইটা একসাথে চালাই দিবা, তা হবে না। দ্য সিক্রেট অফ সাকসেস ইজ দ্য কনসিস্টেন্সি অফ পারপাস। কনস্ট্যান্সি অফ পারপাস মানে সফলতার দৃঢ় রহস্য হলো লাইগা থাকা। মানে লাইগা থাকবে, শেষ পর্যন্ত একটা ইয়ে আসবেই। সাইলেন্স ইজ দ্য স্লিপ দ্যাট নরিশেস উইজডম। হ্যাঁ, বললো যে সাইলেন্স ইজ দ্য স্লিপ দ্যাট নরিশেস উইজডম মানে কি? নীরবতা হলো এমন একটা ঘুম যেখানে কি, নীরবতা হলো কি এমন একটা ঘুম যেখানে কি প্রজ্ঞা লালিত পালিত হয়। মানে সারাদিন বক 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 করলে দেখবা যে মানুষ অন্তঃসার শূন্য হয়। আনমেরিড মেন আর বেস্ট ফ্রেন্ডস, বেস্ট মাস্টার্স, বেস্ট সার্ভেন্টস, বাট নট অলওয়েজ বেস্ট সাবজেক্টস। অবিবাহিতরা ভালো বন্ধু হয়, ভালো মাস্টার হয়, ভালো সার্ভেন্ট হয়, কিন্তু ভালো কি হয় না বলো? নির্ভরযোগ্য বিয়ে করার পর রিলায়েবল তারা আর পারসন কানে হয় না। শুনে না। হ্যাঁ, মানে তার যদি কাজের প্রেশার দাও, বলে জানি দূর কালকে থেকে আসবো না, কিন্তু একজন বিবাহিত পুরুষ যদি থাকে, সে কি এই কথা বলতে পারে? বইলেও যায় যে কালকে থেকে আসবো না, তার ওয়াইফ এনে আবার তাকে জায়গা মতো রেখে যাবে, তাই না? মানে সে অদৃশ্য শিকলে বন্দি, ঠিক আছে কিনা? ওকে, এরপরে দেখো ওল্ড ওল্ড ফ্রেন্ড, ওল্ড ফ্রেন্ডস ও ওল্ড ওল্ড উড বেস্ট টু বার্নস। পুরাতন লাকড়িতে ভালো ভালো পড়ে, তাই না? ওল্ড ওয়াইন টু ড্রিঙ্ক, ওল্ড ফ্রেন্ডস টু ট্রাস্ট, হ্যাঁ, এন্ড ওল্ড অথর টু রিড। বুঝছো কিনা? মানে পুরাতন বন্ধুই সবচেয়ে বেশি কি বলো, ট্রাস্টেবল। নলেজ ইজ পাওয়ার। তো হাওয়েভার ফ্রান্সিস বেকন হলো এমন একজন রাইটার, মনে রাখবা, তিনজন রাইটারের কথা অক্সফোর্ড ডিকশনারি অফ কোটেশনে তিনজনকে সবচেয়ে বেশি উদ্ধৃত করা হয়েছে। বলো কয়জন? তিনজন। উইলিয়াম শেক্সপিয়র এক নম্বরে, কি বলো? Shakespeare, দুই নম্বরে কি বললা, কাকে বললা? Stephen ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস তিন বেকন। নম্বরে আলেকজান্ডার পোপ। ওকে, তো এই সবগুলো কোটেশনের মধ্যে যেটা মনে রাখতে হবে, আমি আবার বলে দিলাম, স্টাডি সার ফর ডিলাইট, ফর অর্নামেন্ট, ফর এবিলিটি। মনে আছে কিনা? শিক্ষা মানুষকে কয়টা জিনিস দান করে? তিনটা। পড়ার, রিডিং মেক্স এ ফুল ম্যান। তাহলে পড়ার স্টাইল কয়টা হবে? তিনটা স্যার। রিডিং, কনফারেন্স, আর কি বলো, রাইটিং। বই কয় ধরনের? তিন ধরনের। বই বই পড়বো তিনটা স্টাইলে। কিছু বই আমরা শুধু সামারিটা পড়বো, জিস্ট কথাটা জানবো। কতগুলারে গলাধকরণ করতে হবে, একদম খুব নিখুঁত। সংবিধান তুমি কি সুপারফিশিয়ালি পড়লে হবে? না। আচ্ছা, ধরো ডাক্তারি তুমি ঔষধের গ্রন্থ, ঔষধের যে মেডিসিন, মেডিকেল স্টাডি, তুমি কি সুপারফিশিয়ালি পড়লে হবে, সামারি জানলে হবে? ওকে, না, আর ডিটেইলে কতগুলো আমরা পড়া। মদিনা, খুব গভীর আগ্রহ নিয়ে এমনি নিজের অজান্তেই পড়ি। তাহলে তিন ভাগে ভাগ করছেন, হ্যাঁ? এই তিনটা কোটেশন খুব গুরুত্বপূর্ণ। ওকে, গ্যালিলিও লাগবে না। স্যার হুম, স্যার তাহলে বলো। কিং আলফ্রেড দ্য গ্রেট উনি হচ্ছে ফাদার অফ ইংলিশ প্রোস, আর হ্যাঁ, মডার্ন প্রোস হলে স্যার ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকন। হ্যাঁ, ফ্রান্সিস বেকন। বুঝছো কিনা? ফাদার অফ প্রোজ মানে কিন্তু ইংলিশে লিখে না, কিন্তু একটা এংলো সেকশন ভাষা, ওই ভাষা আমরা পড়তে পারি না। জ্যাকোবিয়ান পিরিয়ডের মধ্যে, জ্যাকোবিয়ান পিরিয়ডের মধ্যে কি আছে বলো এখানে? এইগুলো তো তোমার মনে আছে দাদা, এই যে জেমসের কথা, তাই মনে আছে কিনা? মনে আছে কিনা এগুলা? স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের রাজা হন একসাথে, দুই দেশ একই মিলে। সাথে এই সমস্ত গল্পগুলো আমরা বলছি। আচ্ছা, মেটাফিজিক্যাল মানে হলো তাহলে এই যুগটা হলো মেটাফিজিক্যাল। জ্যাকোবিয়ান পিরিয়ডটা মেটাফিজিক্যাল পয়েন্টের জন্য বিখ্যাত। মেটা মানে ছাড়া, ফিজিক্যাল মানে দেহ, দেহ ছাড়া, মেটাফিজিক্যাল দেহ ছাড়া বিষয়।
এবার আমারে বলো, মেটাফিজিক্যাল যদি দেহ ছাড়া বিষয় হয়, মেটা মানে ছাড়া, ফিজিক্যাল মানে দেহ, তাহলে তারা কি বিষয় নিয়ে লিখছেন বলো? দেহতত্ত্বের চেয়ে তারা আধ্যাত্মিক। কোনটা, আধ্যাত্মিকতা, ইমাজিনেশন, ধর্মতত্ত্বের বিষয়ে আলোচনা দিয়েছেন। এখন এই যুগের কবিদেরকে কে বলেছেন মেটাফিজিক্যাল পোয়েট বলো? ডক্টর স্যামুয়েল জনসন। ডক্টর স্যামুয়েল জনসন এই যুগের কবিদের, অর্থাৎ একজন ক্রিটিক। মনে রাখবা, এদের যুগ শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পর অনেক বছর পরে ডক্টর স্যামুয়েল জনসন এই যুগের কবিদের, মানে অর্থাৎ রাজা জেমসের আমলে যারা কবি সাহিত্যিক ছিলেন, তাদের লেখালেখি পড়ে দেখলেন যে তারা কিসের উপর জোরারোপ করেছেন, বডি নাকি সোল, ডেথ, এগুলার উপরে, রিলিজিয়ন, কোনটার উপরে? দৈহিক বিষয় না অ্যাবস্ট্রাক্ট বিষয়ের উপরে বেশি গুরুত্ব আরোপ করেছেন। অ্যাবস্ট্রাক্ট বিষয়ের উপর। এই জন্য কবি ডক্টর স্যামুয়েল জনসন বলেন যে এরা হলো মেটাফিজিক্যাল পোয়েটস। বলে এরা কি? মেটাফিজিক্যাল পয়েন্ট। ডক্টর স্যামুয়েল জনসনের কথা মনে আছে তো? ফার্স্ট লেক্সিকোগ্রাফার। শেষের কবিতায় এবার হলো নামগুলো শোনো: জন ডান, অ্যান্ড্রু মার্ভেল, হেনরি ভন, জর্জ হারবার্ট, আব্রাহাম কাউলি। এরা হলো কবি। দেখো, জন ডান, হেনরি ভন, আব্রাহাম কাউলি। আব্রাহাম কাউলি, লাইফ ইজ অ্যান ইনকিউরেবল ডিজিজ, জীবন হলো একটা অনিরাময়যোগ্য ব্যাধির নাম। দেখবা যে একটা ব্যাধি, একটা রোগ শেষ হইতে আরেকটা রোগ কি হয়েছে বলো? একটা দুঃখ শেষ হইতে আরেকটা দুঃখের শুরু। ঠিক আছে কিনা? লাইফ ইজ অ্যান ইনকিউরেবল ডিজিজ, অনিরাময়যোগ্য ব্যাধির নাম কি বলো? জীবন। এই যে ওই যে লৌ এ নগর, লৌ যত লৌহ কাঠ প্রস্তর, ওই যে দাও ফিরে সে অরণ্য, লৌ এ নগর, দাও ফিরে সে অরণ্য, গড ফার্স্ট মেড গড দ্য ফার্স্ট গার্ডেন মেড এন্ড দ্য ফার্স্ট সিটি কেইন। বুঝছো কিনা? প্রথমে কি বানিয়েছেন বলো স্রষ্টা? গ্রাম। তারপরে কি বানিয়েছেন? সিটি। হ্যাঁ, মানে এরকম আর কি, যে দাও ফিরে সে অরণ্য, লৌ এ নগর, লৌ যত লৌহ লুষ্ট কাটু প্রস্তর, এরকম। হ্যাঁ, ওকে। জর্জ হারবার্ট হলো রিলিজিয়াস পোয়েট। তাহলে জর্জ হারবার্ট তিনি ধর্ম নিয়ে কবিতা লিখছেন, ধর্মকে উপজীব্য করে। তিনি একজন যাজক ছিলেন, যাজক এবং কবি একই সাথে ছিলেন। তিনি, তার বিখ্যাত কবিতার নাম হলো দ্য কলার আর দ্য স্টার উইংস। স্টার উইংস মানে ওই যে আমি বলছি, যীশু খ্রিস্ট মারা যাওয়ার পরে, যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার পরে খ্রিস্টান ধর্ম মতে তিনি আবার কিছুদিন পরে আকাশ থেকে নেমে আসছেন না, বুঝছো কিনা? পাখা নিয়ে আসছিলেন, তাকে অনেক মানুষ দেখা তাকে আবার খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছেন। তো কবি বললেন যে, স্টার উইংস কবি বললেন যে, যীশু খ্রিস্ট আপনি আপনার আবার এইরকম পাখায় ভর করে পৃথিবীতে আসেন, আমি আপনার পাখায় ভর করে পৃথিবী ছেড়ে চলে যেতে চাই, এখানে আমার থাকতে আর ভালো লাগে না। কবিতার নাম কি বলো? মূল তথ্য, জর্জ হারবার্ট, হি ইজ এ রিলিজিয়াস পোয়েট। আর তার হেল্প দাইসেলফ, গড হেল্প দি, ওই যে নিজেকে সাহায্য করো, তাইলে কে সাহায্য করবেন? উপরওয়ালা, আল্লাহ। হেনরি ভন একজন মেটাফিজিক্যাল পোয়েট ছিলেন, আর কিছুই লাগবে না এখানে। অ্যান্ড্রু মার্ভেল হলো, তার বিখ্যাত কবিতার নাম হলো টু হিজ কয় মিস্ট্রেস। বুঝছো কিনা বিষয়টা? টু হিজ কয় মিস্ট্রেস, কবিতাটার নাম হলো টু হিজ কয় মিস্ট্রেস। হোয়াট ডু ইউ মিন বাই টু হিজ কয় মিস্ট্রেস? কয় মিস্ট্রেস হলো, কয় মিস্ট্রেস হলো লজ্জাবতীকে, অর্থাৎ কবি একটা মেয়েকে খুব পছন্দ করেন, কিন্তু যাইয়া কি করতে পারেন না বলো, বলার মতো সাহস নাই। প্রতিদিনে যান, যাইয়া তিনি বলতে চান আই লাভ ইউ, বলেন যে কি বলেন, যাইয়া বলেন যে তোমার বিসিএস এর প্রস্তুতি কেমন, বলতে চাইছেন কি বলো একটা, কিন্তু বলছেন কি অন্যটা। তো কবি অনেক সাহস নিয়ে একদিন ওই মেয়েটাকে প্রেম নিবেদন করলেন। দা পোয়েট অফার্ড হিজ ট্রু এন্ড সিনসিয়ার লাভ টু দ্য লেডি। এই কথা বললেন যে আই লাভ ইউ, এই কথা শুনে মেয়েটা লজ্জায় কাচুমাচু হইয়া দূরে বাসা চলে গেছে। বললো যে ভাই আমার এগুলা লজ্জা লাগে, আমি পারবো না। কি করছে, কি কথা বলছে বলো? লজ্জার কথা। তখন কবি এই কবিতাটি লিখলেন। কবিতার নাম কি বলো? টু হিজ কয় মিস্ট্রেস। হ্যাঁ, বললেন এরকম আর কি লাইনটা, যে হ্যাড উই হ্যাভ ইনাফ, মানে মূল লাইনটা এরকম আর কি, হ্যাড উই হ্যাভ ইনাফ টাইম এন্ড স্পেস, দিস কয়নেস লেডি উইল নট এ ক্রাইম। এরকম, যদি আমাদের থাকতো অফুরন্ত সময়, অফুরন্ত পৃথিবী, তোমার এই লজ্জা অপরাধ হিসেবে গণ্য হতো না। যদি আমরা জন্মগ্রহণ করতাম গ্রেট ফ্লাড, মহাপ্লাবন, নূহ আলাইহিস সালামের আমলে,
যখন মানুষ 700 থেকে 1000 বছর বাঁচত, তখন আমি যদি আজকে তোমার প্রেম নিবেদন করছি, 5 বছর পরে প্রেম রিপ্লাই করছো, 10 বছর পরে প্রেম শুরু করছি, অফুরন্ত অসংখ্য কয়েক শতাব্দী প্রেম করছি, নো প্রবলেম। কিন্তু এখন আমাদের বয়স কত? এখন বয়স হলো 25 বছর বয়স, তাই না? 40 বছর বয়সে ডায়াবেটিস, কিডনিতে সমস্যা, 60 বছর ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওকে যু, তাই না? রিটায়ার্ড করছি, হাতে আছে 15-16 বছর, 20 বছর। দিস কয়েনেস এই মুহূর্তে যদি খামখেয়ালি করতেছো, দিস কয়েনেস লেডি উইল নট এ ক্রাইম, উইল এ ক্রাইম, মানে এটা এটা কি হিসাবে গণ্য হবে বলো? অপরাধ। তাহলে বলছে যে আওয়ার লাইফ ইজ ভেরি শর্ট এন্ড টাইনি, এত ছোট, এনজয় করার সময় নেই। তো বলছে যে এই যতটুকু সময় থাকো, এনজয় দ্য এভরি মোমেন্ট। এটা হলো মেটাফিজিক্যাল পয়েন্টের মূল থিমটা। যে ধরো এটার মূল মেসেজটা মনে রাখবে যে দিস কয়েনেস, এই যে ধরো আমরা যে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব করে সময় কাটাই ফেলি না, টাইম ইজ ভেরি শর্ট, মানে এই যে সময়টা থাকবা, এনজয় এভরি মোমেন্ট, লিভ দ্য লাইফ ফুলেস্ট। হ্যাঁ, আচ্ছা, ওকে। লাস্ট আমাদের এই কবির নাম হলো জন ডান। জন ডানের স্ত্রীর নাম হলো এনি ডান। বলো জন ডানের স্ত্রীর নাম কি? লেখা আছে কিনা? অ্যানিটা। একটা প্রবাদ আছে, জন ডান, এনি ডান, আনডান। বলো জন ডান, বলো জন ডান, জন ডান, এনি ডান, আনডান। আনডান। মানে জন ডানের জীবন এনি ডান এসে কি করে ফেলছে বলো? আনডান করে ফেলেছে। আনডান মানে সর্বনাশ করে ফেলছে। হ্যাঁ, ওকে। তো তাকে বলা হয় পয়েট অফ লাভ। তাহলে এই যুগের মধ্যে দুইটা বিখ্যাত কবি বলে, একজন হলো পয়েট অফ রিলিজিয়াস পয়েট, তার নাম হলো জর্জ হারবার্ট, আর তাকে বলা হয়, আর এখানে পেলাম পয়েট অফ লাভ, লিডার অফ মেটাফিজিক্যাল পয়েট। যতগুলা মেটাফিজিক্যাল পয়েট আছে তাদের সবার গুরুর নাম হলো জন ডান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও তার দ্বারা প্রভাবিত ছিলেন। দ্য পয়েট অফ লাভ। তাহলে তার কবিতাগুলোর নাম শোনো, আমি 2-1 মিনিট করে গল্পটা বলবো। দ্য গুড মরো, বলো কবিতার নাম কি? দ্য গুড মরো। পরে প্রিকনেম গার্ডেন, সানরাইজিং, ক্যানোনাইজেশন, ভ্যালিডিকেশন, ফরবিডিং মর্নিং, ফ্লি, আন্ডারটেকিং, আর আছে এই যে একজন পড়ে শোনো। এটা আমি প্রত্যেকটা কবিতা সম্পর্কে 1 মিনিট করে বলবো। পড়ো, কবিতাগুলোর নাম বলো তাড়াতাড়ি। জন ডানের কবিতাগুলো হচ্ছে দ্য গুড মরো, থিকনাম গার্ডেন, দ্য প্রিকনেম, সানরাইজিং, প্রিকনেম গার্ডেন, ওকে, থিকনাম গার্ডেন, দ্য সানরাইজিং, দ্য ক্যানোনাইজেশন, a valediction, forbidden morning, the flea, the undertaking, for whom the bell tolls. আবার বলো। জন ডানের ফেমাস পোয়েম গুলো হচ্ছে দ্য গুড মরো, টুইকনাম গার্ডেন, দ্য সানরাইজিং, দ্য ক্যানোনাইজেশন, a valediction, forbidding morning, the flea, the undertaking, for whom the bell tolls. আচ্ছা, একটু এক সেকেন্ড। আচ্ছা, গুড মর্নিং, সুপ্রভাত। গুড মর্নিং আমরা কখন বলি? সকালে। সকালে ঘুম থেকে উঠে, তাই না? গুড মর্নিং। কিন্তু কবি তার প্রেমিকাকে গুড মর্নিং বলছেন ধরো বিকালবেলা, সন্ধ্যার সময়, কেন, কিভাবে সম্ভব? তাকে দেখেই তার দিন শুরু হয়। না, আই ওয়ান্ডার বাই মাই ট্রুথ হোয়াট দাও এন্ড আই ডিড টিল উই লাভ। কবির সাথে কবির এনিডানের আর কখনো আগে দেখা হয় নাই। আর আগে কখনো কি হয় নাই বলো? দেখা হয় নাই। এই প্রথমবার প্রেমের দেখা। শুরু, তাই শুরু প্রথম, এর আগে চিঠি হয়েছে, কারণ এই সময় তো আর হোয়াটসঅ্যাপ ছিল না, মেসেঞ্জার ছিল না, কিগুলা দেখা হয় নাই, এই প্রথম, বুঝছো কিনা? এখন এই প্রথম দেখাতে কবির সাথে কবি দেখা হলো, বললেন যে তখন আই ওয়ান্ডার, দেখে বললেন যে আই ওয়ান্ডার বাই মাই ট্রুথ। কি আজীব, আমি দেখে তো আমি বিশ্বাস করতে পারতেছি না। হোয়াট দাও এন্ড আই, মানে তুমি ডিড টিল উই লাভ, কোথায় ছিলাম, কি করলাম এতদিন? বললো যে মনে হয় যেন দুগ্ধপুষ্য শিশুদের মতো ছিলাম,
or snorted in the seven sleepers den, আসাবে কাহাফের 7 ভাইয়ের মতো যারা গুহার মধ্যে ঘুমাইছিল। আসাবে কাহাফ, সূরা কাহাফ নাম শুনছে লাগে না? 7 ভাই কোন এক অত্যাচারী রাজার হাত থেকে বাঁচার জন্য তারা একটা গুহার মধ্যে যে আশ্রয় নিল। 250 থেকে 300 বছর তারা ঘুমায় ঘুমায় কাটাইলো। হুম। তারপরে কি হলো? ঘুম থেকে উঠলো, ওইটা দেখলো যে ঘুম থেকে উঠে কি দেখলো বলো? আহ খাবার নিতে গেল, খাবার নিতে যেয়ে দেখলো যে এই কয়েন টয়েন তো চলে না, ইতিমধ্যে 250 বছর পার হয়ে গেছে, 300 বছর পার হয়ে গেছে। তারা আবার গুহার মধ্যে আসলেন, ঘুমাইলেন, আল্লাহ তাদেরকে মৃত্যু দিলেন। এই হলো আসহাবে কাহাফ, সূরা কাহাফ। এটা তাওরাতের মধ্যে, ওল্ড টেস্টামেন্টেও আছে, কোরআনেও আছে। তারা জীবিত ছিল কিন্তু পৃথিবীর সম্পর্কে কোনো কি পায় নাই, ধারণা তাদের ছিল না। বললো যে তোমারে দেখার পূর্বে অথবা আমরা প্রেমে পড়ার পূর্বে পৃথিবী সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। আমরা ওই 7 ভাইয়ের মতো ছিলাম, জীবিত ছিলাম কিন্তু কি ছিলাম বলো? ঘুমিয়েছিল। অতএব যেহেতু ঘুম ভাঙছে, তাহলে গুড মরো টু আওয়ার ওয়াকিং সোল, আমাদের জাগ্রত আত্মাকে এখন কি বলো? গুড মরো। বুঝছো বিষয়টা? অর্থাৎ তোমারে দেখার পরে আমার ঘুম ভাঙলো। জীবনের রাতের ঘুম না জীবনের ঘুম? জীবনের ঘুম। দেখো, ফর লাভ অল লাভ অফ আদার সাইডস কন্ট্রোল এন্ড মেক এ লিটল রুম এন্ড এভরিহোয়ার। বুঝছো? এক সত্যিকারের ভালোবাসা অন্য সকল ভালোবাসার উপাদানগুলোকে কি করে বলো? নিয়ন্ত্রণ করে রাখে। হ্যাঁ, দেখবে যে অন্য তুমি ওই একটা ভালোবাসাই কি করে অন্যগুলারে, শাখা প্রশাখা গুলাকে, অন্য সবগুলারে নিয়ন্ত্রণ করে একজন মানুষের দিকে নিবদ্ধ রাখে। ওকে, তারপরে হলো টুইক টাইম গার্ডেন দরকার নাই। সানরাইজিং, সূর্য উদিত হইলে কি মন ভালো হয় না খারাপ হয়? মন ভালো হয়। দ্য পয়েট ওয়াজ শীতের স্লিপিং উইথ, হ্যাঁ, কবিতার দ্য পয়েট ওয়াজ স্লিপিং উইথ হিজ বিলাভড, কি নাম না, এনিডান। এমন সময় সূর্য এসে তাকে ডিস্টার্ব করছে, তখন তিনি সূর্যকে বকা দিলেন। বিজি, ওল্ড ফুল, আনরুলি সান, ব্যস্ত, বোকা, বৃদ্ধ, দুষ্ট সূর্য। হোয়াই ডোস দাও দাও, তুমি এত দুষ্ট কেন? হ্যাঁ? এমন কেন করো? থ্রো উইন্ডোজ এন্ড থ্রো কার্টেন কলোনাস, জানালা ভেদ করে, মশারি ছেদ করে কেন আমাদেরকে ডিস্টার্ব করো? আমরা তো আরেকটু ঘুমাতে সকলের পারতাম। ঘুম ভাঙাইছে আর এই জন্য তিনি কবি সূর্যকে কি করেছেন বলো? তিরস্কার করেছেন। কিন্তু দ্য সান অলসো রাইজেস কার লেখা? আর্নেস্ট হেমিংওয়ে। মনে রেখো, বলো না। দ্য সানরাইজিং কার লেখা? জন ডান। সান অলসো রাইজেস হলো ইয়াতে। আহ, হ্যাঁ, ক্যানোনাইজেশন কবিতাটা হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটা লিখছেন আর কি। তো প্রথমে তিনি কবিতাটা শুরুতে হলো ফর গডস সেক হোল্ড ইউর টাং এন্ড লেট মি লাভ। বুঝছো কিনা? ওই মূল বিষয় হলো ওই যে উম, প্রেম করলে মানুষ এলাকার মধ্যে একটা আলোড়ন তৈরি হয় কিনা বলো? আর চায়ের কাপে, মানে চা দোকান গুলাতে এই যে অমুক তমুকের সাথে বিভিন্ন আলাপ আলোচনা সমালোচনা হয় না? জি জি স্যার। স্যার। তাই না? তো কবি বললেন যে এগুলা বন্ধ করো। দাঁড়াও একটু, আমি তোমার একটু কবিতাটা তীরছি নাই না দেখাই। আচ্ছা, পরে পরে দেখাবো আবার। তো বললেন যে এখানে যে তিনি বললেন যে আসলে আমার আমি যে ফর গড সেক, আল্লাহর দোহাই, হোল্ড ইউর টাং, তোমরা এই বকাঝকা আলাপ আলোচনা সমালোচনা বন্ধ করো, লেট মি লাভ, দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসিবার দে মোরে বসা, রবীন্দ্রনাথ ঠাকুর। বললো যে আমার দীর্ঘশ্বাস কি কারোর জাহাজ ডুবি হয়েছে? আমার দীর্ঘশ্বাসের কারণে কি কারোর কোনো জাহাজ ডুবি হয়েছে? আমি তার বিরহে কান্না করি, আমার চোখের পানি কি কারোর কি বলো উঠান ভাসায় ফেলছে? এরকম করে। অর্থাৎ আমার প্রেম কাউকে কোনো কি করেনি বলো, ক্ষতি করেনি। অতএব কি বলো, ফর গড সেক হোল্ড ইউর টাং এন্ড কি বলো, লেট মি লাভ। এই লাইনটাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় নিয়ে আসছেন বলো একটু? শেষের কবিতা। শেষের কবিতায়। ওকে, তাহলে কবিতাটার নাম কি? ক্যানোনাইজেশন। ভ্যালিডিকশন ফরবিডিং মর্নিং, এটা হলো বিদায় বেলায় সুখ প্রকাশ নিষিদ্ধ। মানে হলো কবি জন ডান ইংল্যান্ড থেকে জার্মানিতে যাচ্ছেন। বলো কোথায় থেকে কোথায় যাচ্ছেন? কোথা থেকে কোথায় যাচ্ছেন?
ইংল্যান্ড থেকে জার্মানিতে। তার ওয়াইফ অনেক কান্নাকাটি করলো, তিনি বললেন যে না, কান্নাকাটি করার দরকার নাই। ইফ দে বি টু, দে আর টু, সো অ্যাজ স্টিফ অ্যাজ টুয়াইস কম্পাসেস আর টু। প্রেমিক প্রেমিকা, হাজবেন্ড ওয়াইফ, প্রিয় সম্পর্কগুলা হলো কম্পাসের কাঁটার মতো। বলো কিসের মতো? কম্পাসের কাঁটা। কম্পাসের কাঁটার মতো হইলো, বলো যে এটা যত দূরেই যাক, দূরত্ব যতই হোক, কোন জায়গায় থাকে? স্যার এখনকার দিনে আউট অফ সাইট আউট অফ মাইন্ড। আচ্ছা, এটা এটা নিয়ে একটু বলবো। আগে আগে বলো, বললো যে প্রিয় সম্পর্ক, সত্যিকারের সম্পর্ক কিসের মতো বলো? জি স্যার, মনের কাছেই থাকে, চুম্বকের হ্যাঁ মতো। হ্যাঁ, মানে অর্থাৎ কম্পাসের কাঁটার সাথে। ইফ দে বি টু, দে আর টু, সো যদি তুমি বলো কম্পাসের কাঁটা কয়জন, বলো যে তারা দুইজন দুইজনই, নো প্রবলেম, তার দুইজনের একজন বলার দরকার নেই। তারা দুইজন দুইজন, তারা হাজবেন্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা, প্রিয় মানুষ দুইজন। কয়জন? একজন না দুইজন এখানে? দুইজন। কিন্তু তাদের আত্মার গাঁথনি অ্যাজ স্টিভ অ্যাজ টু এস কম্পাসেস আর টু। কিন্তু এটা সিমিলি ব্যবহার করছেন, কিন্তু এটা তাদের আত্মার গাঁথনি কিসের মতো বলো? কম্পাসের মতো। নয়ন ওর সম্মুখে তুমি নাই, নয়নেরও মাঝখানে নিয়েছো যে ঠাই। বুঝছো কিনা বিষয়টা? হ্যাঁ, তাহলে এই হলো বিষয়। এইখান থেকে আমি বলে রাখি, যে বলছো যে ফ্রয়েডিয়ান সাইকোলজি, সিগমুন্ড ফ্রয়েড বলছেন দেয়ার আর থ্রি টাইপস অফ রিলেশনশিপ। রিলেশনশিপ কয় ধরনের বলো? 3 ধরনের। 3 ধরনের। কি কি? একটাকে তিনি বলছেন যে আউট অফ সাইট, আউট অফ মাইন্ড, চোখের আড়াল মনের আড়াল। একটা হলো আউট অফ সাইট, আর একটা কি বলো? আউট অফ মাইন্ড, নাকি? 2 নম্বরে আউট অফ সাইট, নিয়ার টু মাইন্ড, বলো। আউট অফ সাইট নিয়ার টু মাইন্ড, তেমন একটা দেখা হয় না, কিন্তু সিম্বল মানসিক ভাবে কাছাকাছি অনুভব করে। 3 নম্বরে হইলো এক মিনিট সময় ধরো। এই বলো, 1 নম্বর কি? 1 নম্বর কি? আউট অফ সাইট, আউট আউট অফ আউট মাইন্ড, অফ মাইন্ড। 2 নম্বর হলো আউট অফ সাইট, ক্লোজ টু নিয়ার মাইন্ড। নিয়ার টু মাইন্ড, লিখে রাখো ক্লোজ টু মাইন্ড। হ্যাঁ, আর 3 নম্বর হলো নিয়ার টু সাইট, আউট অফ মাইন্ড। জি স্যার, সিঙ্গামের মতো লেগে থাকে, কিন্তু সব জায়গায় টুকটুক করে। না, তাহলে দেয়ার আর সিগমুন্ড ফ্রয়েড মানব সম্পর্কগুলোকে 3 ভাগে ভাগ করছেন। লেখা রাখো, একটা হলো আউট অফ সাইট, আউট অফ মাইন্ড, এটা হলো কমার্শিয়াল রিলেশনশিপ। কমার্শিয়াল রিলেশনশিপটা হলো ধরো এই দোকান থেকে কিছু টাকা পয়সা দিয়ে তুমি কিনছো, ওটা পাউরুটি কিনছো, কিনা চলে আসছো, তারপরে এটা কি বলো? আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। আউট অফ কমার্শিয়াল। তুমি ধরো রিক্সা থেকে নামছো, রিক্সাওয়ালারে ভাড়া দিয়ে চলে আসছো, আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। কমার্শিয়াল রিলেশনশিপ, হ্যাঁ, মানে রিলেশনশিপ বেসড অন কমার্স। সেকেন্ড, 2 নম্বরেরটা হলো আউট অফ সাইট, কি বলো? নিয়ার টু মাইন্ড। মানে এটা কি? তুমি রবে নীরবে হৃদয় মমে, ওই যে আহ, একটা রবীন্দ্রনাথের একটা গান আছে, আর এক রবীন্দ্রসঙ্গীত। পক্ষের ভালোবাসা। না, আউট অফ সাইট নিয়ার টু মাইন্ড হলো চোখের আড়াল, চোখের সামনে নাই, কিন্তু কি কোথায় আছে বলো? মনে ওই যে থাকে। হ্যাঁ, নয়ন, ওই যে এ, একটা গান শোনো না, আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, রবীন্দ্রসঙ্গীত। পাইছো কিনা? জি স্যার, আপনি শুনিয়েছিলেন। হ্যাঁ, এই যে তাহলে নয়ন সম্মুখে তুমি নাই, নয়নেরও মাঝখানে নিয়েছো যে ঠাই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল। তাহলে এটা হলো, তুমি দেখো যে এই যে আমার এখানে, আমি এখানে দেখো যে তুমি বোর্ডের দিকে তাকাই আছো,
এদিকে তাকিয়ে আছো, কিন্তু ওই তাকানোর মধ্যে ভেদ করে কিন্তু চোখের ভিতরে একজন কি আছে বলো? লাইলি অথবা মজনু আছে। এটা কি বলো? ট্রু, মানে আউট অফ সাইট নিয়ার টু মাইন্ড। আরেকটা আছে নিয়ার টু স্যার সাইট, কি বলো? আউট অফ আউট অফ মাইন্ড। মাইন্ড। স্যার আউট অফ এটা কি বলো? স্যার মিস কল পার্টি স্যার। কি এটা? এটা হলো আমি আমার একটা বাস্তব ঘটনা বলি। একবার কনফিডেন্সে থাকাকালীন সময় ক্লাস নেওয়ার জন্য তোমার ইয়াতে গেছি, কোথায় বলো? খুলনায় যাইতেছি। এখন ওই মামা এই যে ফেরিঘাট আছে না, ফেরিঘাটে যাওয়ার পরে আমি বাস থেকে নামছি, নাইমা এই ধরো হাইটা হইটা নদীর দৃশ্য টিশ্য দেখা গাড়িতে উঠে বসছি। তো তারপর একটু পরে আবার আমার পাশে এসে একজন লোক বসছে, বুঝছো কিনা? আমি বললাম যে ভাই এখানে বসেন না, এখানে লোক আছে। উনি বললেন যে ভাই আমি তো সেই লোক। মানে ধরো ঢাকা থেকে কি পর্যন্ত গেছি বলো? মাওয়া। হ্যাঁ, কিন্তু আমি ওনার দিকে খেয়াল করিনি, বুঝছো? তো এটা হলো কি? নিয়ার টু সাইড আউট অফ মাইন্ড। নিয়ার টু সাইড। তাহলে ট্রু রিলেশনশিপ কোনটা বলো? 2 2 নাম্বারটা। নাম্বারটা। হ্যাঁ, দুই নম্বরটা মানে চোখের, তাহলে এই ইফ দে বি টু দে আর টু, সো অ্যাজ স্টিফ অ্যাজ টু এস কম্পাসেস আর টু। বলো যে আমি অনেক দূরে চলে যাব, অনেক প্রিয় জবে দূরে চলে যায়, এরপরে কি সে যে আরো প্রিয় হয় জানি। এইটা কোন, এটা বিখ্যাত রবীন্দ্রনাথ কি সঙ্গীত যে, কে বলতে পারো কিনা প্রথম লাইনটা কি? কতদিন দেখিনি তোমায়। এরকম একটা গান শুনছিলা? শুনোই নাই? কতদিন দেখিনি তোমায়, এরকম কোন গান শোনো নাই? আল্লাহ রে, তাহলে তো মহা মুশকিল। গান শোনারই সময় হয়নি স্যার। শুনবো না আসলে, তা ঠিক না। তারপরে ক্লাসিক গানগুলো ধরো আমি দেখি খুঁজে পাওয়া যায় না। স্যার এটা রবীন্দ্রসঙ্গীত কতদিন? এটা কি রবীন্দ্র নজরুল নাকি কার, নাকি পুরাতন? স্যার মান্নাদের? কতদিন, এই জন্য কনফিউজ হয়ে গেছি। এটা কি, কার কার গান এটা? মান্না দে। এটাই, হ্যাঁ। এটার ভিতরেই মনে আছে। সাউন্ড নাই। দাঁড়া আমি ভুলে গেছি। ওকে, তো ভ্যালিডিকেশন ফরবিডিং মর্নিংটা তো বুঝছো, মানে ওই যে কবি কোথায় যাচ্ছিলেন বলো? কোথায় না যাচ্ছিলেন? ইংল্যান্ড থেকে ইংল্যান্ড জার্মানি। থেকে জার্মানি। জার্মানিতে যাচ্ছিলেন। যাওয়ার পরে বললেন যে কান্নাকাটি করো না, কারণ হলো সত্যিকারের সম্পর্ক গুলা কিসের মতো বলো? কম্পাসের কাঁটার মতো। এটা দূরত্ব যতই হোক তারা কি থাকে? আত্মার বাঁধন একই সাথে থাকে, নাকি? ক্লিয়ার কিনা? জি স্যার। তাহলে এরপরে আর কোন লাইন আছে? ও ফ্লি, মাছি। এইটাও একটা কবিতা। ফ্লি মানে হলো ওই নীল মাছি টাইপের, বাংলাদেশের না, ইংল্যান্ডের দিকে একটা মাছি আছে, ধরো একটু বড় টাইপের মাছিটা, এরকম আর কি মাছি। এই মাছি এসে কি করছে? উম উম, হুল ফুটাইছে। কি বলো? কার গায়ে হুল ফুটাইছে বলো? অ্যানি। হ্যাঁ, মানে পরে এইটা আবার এসে ওই প্রেমিক ইয়ারও ফুল ফুটাই, মানে মানে ধরো বসছে আর কি, মানে একটু ধরো মশার মতো আর কি। ধরো একটা মশা, তো ওরেও কামড় দিচ্ছে, ওরেও কামড় দিছে। দুইজনের রক্ত এখন কার কাছে আছে বলো? কার শরীরে ফ্লির আছে? কাছে। ফ্লি। এখন কবি ওইটা নিয়ে লিখছেন যে সেহেতু দুইজনের মানে রক্ত ইয়া করছে, যেহেতু অত দুইজনের রক্ত একসাথে মিশছে, এখন সেটা আর কিনা বলো মাছি না, এখন এটা হয়েছে মাছি মন্দির, তাই না? এটা একটা আরাধ্য বিষয়, পৃথিবীর সব প্রেমিক প্রেমিকারা এটাকে ইয়ে করতে পারো, এরকম আর কি। প্রেমে বললে মানুষ কত অদ্ভুত কথাবার্তা বলে, এবং তার সাইকোলজি কত কিছু হয়। এটা যে আমাদের এলাকায় স্কুলে যখন ছিলাম তখন ওই যে
একটা হাজারি কাঁঠাল গাছ ছিল। হ্যাঁ, তো আমার ছোট আমার বন্ধু যে মেয়েটাকে পছন্দ করতো, ওই মেয়েটা যে ধরো একদিন আছে না, ওই কাঁঠাল গাছের ওই একটা কাঁঠাল ধইরা সে কিছুক্ষণ মানে দাঁড়াই ছিল আর কি, অথবা কাঁঠালটা টাচ করছে। পরবর্তীতে সেই স্কুলে যাওয়ার সময় প্রতিদিন কি করতে বলো ওই কাঁঠালটারে? বুঝে দেখতো। মানে টাচ করতো বিভিন্ন রকমের, মানে এটাই তার কাছে অনেক কিছু যে তার ইয়ে লাগছে। মানে বিষয়টা বুঝছো কিনা, প্রেমের অনুভূতি গুলো তো এরকমই, যারা প্রেমে উদ্ভট পড়ছে। সব চিন্তা ভাবনা স্যার। উদ্ভট, মানে ধরো আমাদের মতো যারা প্রিলিমিনারি রিটেন নিয়ে ব্যস্ত আছে, এই শুষ্ক নিরস মনের মধ্যে এত জনডান আসার খুব কমই সুযোগ আছে মনে হয়, যারা সিরিয়াস প্রার্থী। আসলেও স্যার থাকতে পারবে না স্যার। এগুলো আসলে কুলে ওঠা সম্ভব না ট্রুলি। এই আবেগে ভাসলে তো তুমি এখানে কন্টিনিউ করতে পারবে না। ফর হোম দ্য বেল টুলস। তো ফর হোম দ্য বেল টুলস হলো কি, এটা হলো অন্য হলো নো ম্যান ইজ এন আইল্যান্ড, কোনো মানুষ বিচ্ছিন্ন কোনো দ্বীপ না, কোনো মানুষই বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়। তো মানুষ বিচ্ছিন্ন দ্বীপ না, তাহলে কি সেটা? মানুষ সামাজিক প্রাণী, মানে একা হ্যাঁ, থাকা। একটা আইল্যান্ড কিন্তু বিচ্ছিন্ন ভাবে থাকতে পারে, তাই না? একটা আইল্যান্ড কিন্তু ভোলা নামের একটা দ্বীপ বিচ্ছিন্ন ভাবে থাকতে পারে, কিন্তু মানুষ দ্বীপের মতো কি থাকতে পারে না, একা বা বিচ্ছিন্ন থাকতে পারে না। বিচ্ছিন্ন থাকতে পারে না। বুঝছো কিনা বিষয়টা? তাহলে ফর হোম দ্য বেল টুলস নামে আরেকটা উপন্যাস আছে, কার লেখা? আর্নেস্ট হেমিংওয়ে। আর্নেস্ট হেমিংওয়ে। তাহলে আর্নেস্ট হেমিংওয়ের দুইটা উপন্যাসের নাম উপরে ফেলছো, একটা হলো দ্য সান অলসো রাইজেস, আর একটা হলো কি বলো, ফর হোম দ্য বেল টুলস। কিন্তু ফর হোম দ্য বেল টুলস নামে কবিতা কার? জন ডান। আমাদের লাস্ট আজকের এটা হলো ক্যারোলিন পিরিয়ডের কথা মনে আছে, রাজা চার্লসের নাম? জি স্যার। চার্লসের নাম অনুসারে ক্যারোলাস পিরিয়ড, তাই না? ক্যারোলিন, এই সময়ের মধ্যে আমরা জানি রাজাকে শিরশ্ছেদ করা হয়েছিল। রাজার পুত্র চার্লস দ্য সেকেন্ড ফ্রান্সে পালিয়ে আত্মহত্যা করেছিলেন। কি করেছিলেন? না স্যার, ছিলেন, লুকিয়েছিলেন। আত্মরক্ষা করেছিলেন, আত্মগোপন ফ্রান্সে করেছিলেন। আশ্রয় দিয়েছিলেন। পরবর্তীতে তিনি এসে রাজা হন। এই সমস্ত এটা তো জানোই, তাই না? ওকে। এই যুগের বিখ্যাত কবিতার নাম হলো টু ড্যাফোডিলস। টু ড্যাফোডিল কবিতার থিম হলো শর্ট লিভিং। এই যে দেখো, ড্যাফোডিল ফুলটা হলো এরকম, এই ড্যাফোডিল ফুল দেখে কবিতা লিখছেন আর কি, বুঝছো কি? এই ড্যাফোডিল ফুল দেখে কবি বললেন যে ফেয়ার ড্যাফোডিলস উই উইপ টু সি হাউ হ্যাস্ট ইউ সো সুন। প্রিয় ড্যাফোডিল, তোমারে দেখলে না খুব খারাপ লাগে, আমার কষ্ট হয়। ফেয়ার ড্যাফোডিল উই উইপ টু সি হাউ ইউ হ্যাস্ট ইউ সো সুন, কত দ্রুত তুমি ফুরিয়ে যাও, তাই না? ফেয়ার ড্যাফোডিল, এটা কিন্তু ওই যে পার্সোনিফিকেশন করা হয়েছে, তাই না? হ্যাঁ। উই উইপ, বলো উই উইপ এর এলিটারেশন কিভাবে, বুঝছো কিনা এটা? সেম কনসোনেন্টের কনসোনেন্ট সাউন্ড স্যার। হ্যাঁ, ঠিক আছে কিনা? কনসোনেন্ট সাউন্ড, তাই না? আচ্ছা, দেখো, ফেয়ার ড্যাফোডিল উই উইপ টু সি হাউ হ্যাস্ট ইউ হ্যাস্ট ইউ সো সুন, তুমি কত দ্রুত ফুরিয়ে যাও, যে তুমি একটা সুন্দর সকাল পাও, একটা দুপুর পাও, একটা বিকেল পাও, নেভার, কিন্তু তুমি আবার পরদিন নেভার টু বি ফাউন্ড এগেন, তুমি আবার এটা পরদিন নিয়ে পাও না। উই হ্যাভ এ তুমি কিন্তু পরদিন আবার ওইটা মানে পরদিন আবার সেটা পাও না, কারণ তুমি একদিনের মধ্যে ঝরে পড়ে যাও। তাহলে বললো যে উই হ্যাভ এ শর্ট স্প্রিং টু স্টে অ্যাজ ইউ। সিমিলি না মেটাফর? সিমিলি, অ্যাস দ্বারা তুমি। সিমিলি স্যার। উই হ্যাভ এ শর্ট স্প্রিং নেভার টু বি ফাউন্ড এগেন, বললো যে আমাদের একটা ছোট শৈশবকাল আছে, কৈশোর আছে, তারুণ্য আছে, যৌবন আছে, যখন বার্ধক্যে যাই, তাহলে বলো নেভার টু বি ফাউন্ড অ্যাগেন। এটা লাস্ট লাইন, এটাও পরীক্ষা আসে। লাস্ট লাইন এটা ড্যাফোডিল কবিতা আমরা আর সেই কি খুঁজে পাই না, বলো দিনটা খুঁজে পাই না। তাহলে এই কবিতার মাধ্যমে তুমি দেখলা ড্যাফোডিল ফুল দেখে আমরা ওয়ার্ডসওয়ার্থে যেমন মন ভালো হয়েছিল, এখানে কিন্তু তাই ঘটলো নাকি তার উল্টাটা হইলো? উল্টোটা স্যার। উল্টোটা, তাই না? তার তার উল্টোটার মধ্যে কি হলো? তাহলে ফেয়ার ড্যাফোডিল উই উইপ টু সে হাউ হ্যাস্ট ইউ সো সুন, মানে অর্থাৎ এখানে কবি দেখলেন যে মানুষের জীবন কার মতো সীমাবদ্ধ, কার মতো ছোট? ড্যাফোডিল ফুলের মতো। ড্যাফোডিল, শর্ট লিভিং অফ হিউম্যান বিং। হ্যাঁ, অতএব তাহলে মূল বিষয়টা হলো লাইফ ইজ শর্ট, সো লিভ দ্য লাইফ ফুলেস্ট। হ্যাঁ, ওকে, একই কথা। মেটাফিজিক্যাল কবি, এই উনাদের একই ধারার কবি, মানে জীবনটা খুবই ছোট, ইয়াটা করো। হ্যাঁ, ওকে। ড্যাফোডিল অর্থাৎ কবি বলেন ড্যাফোডিলের ফুলের মতো মানুষের জীবন প্রস্ফুটিত হয়ে একটা সময় ঝরে যায়। ড্যাফোডিল কবিকে কি মনে করিয়ে দিছে তাহলে, কিসের কথা মনে করিয়ে দেয়? শর্ট লিভড। শর্ট লিভ, একটু পরে তিনি মারা যাবেন, যে কোনো মুহূর্তে নাই, 1 মিনিটের নাই ভরসা, তাই না? এই কবিতায় হেস্টিং ডে বলতে তিনি কি বুঝেছেন?
হারিডলি পাসিং ডে। তিনি বলছেন যে মানুষের জীবনটা হলো একটা হেস্টিং ডে এর মতো। তুমি দেখো, তুমি এই যে অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি ছিল কি খুব বেশি দিন আগে? এই যে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছো দেখো না কয়েকদিন আগে, মনে আছে? এই যে পিছনের দিকে তাকাইলে মনে হয় যে এই কয়দিন আগে ঘটনাটা ঘটলো, এই করোনা ভাইরাস এই দিন না আসলো মাত্র 17ই মার্চ। মনে আছে তোমাদের এগুলা? তো মাত্র পিছনে এসে 2.5 বছর নিয়ে গেছে স্যার। হারিডলি পাসিং ডে, মানে মনে হয় যে এত দ্রুত পার হয়ে যায় এটা। তিনি বলেছেন হিউম্যানস লাইফকে তিনি কম্পেয়ার করেছেন সামার্স মর্নিং ডিউ। বলো কিসের সাথে তুলনা করছেন? সামার্স মর্নিং ডিউ, সামার্স মর্নিং ডিউ মানে কি? শীতকালে গ্রীষ্মের শীতকালে শিশির। এই শিশিরের মেয়াদ কয়দিন থাকে? সূর্য ওঠার আগ পর্যন্ত। মানুষের জীবন এরকম, ওই যে লাইফ ইজ এ টেল টোল্ড বাই এন ইডিয়ট, লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, মানে কোনো ইয়া নাই। তাহলে বলছে যে মানুষের জীবনটা হলো মহাকালের তুলনায় একেবারে এই যে শিশির, সকালবেলা শিশির ওঠে, সূর্য ওঠার আগ পর্যন্ত মধ্যেই এটা শেষ হয়ে যায়, তাই না? তাহলে শিশিরের সাথে তুলনা করছেন, অতি ছোট নগণ্য, খুব ক্ষণিক সময়ের জন্য আমরা এখানে আসছি। আর ড্যাফোডিল আই ওয়ান্ডার, ড্যাফোডিল নামে দুইটা কবিতা ব্যাখ্যা পারে গেলা, একজনের মন খারাপ হয়েছে আরেকজনের মন ভালো হয়েছে। আর তিনি আরেকটা কবিতা লিখছেন ডিলাইট ইন ডিসঅর্ডার, মানে সবকিছু যে নিয়ম শৃঙ্খলার মধ্যেই সৌন্দর্য আছে এমনটা না, আহ, কিছু কিছু অগোছালো বৈশিষ্ট্যের মধ্যেও কিন্তু কি আছে বলো, ইয়ে আছে। মানে অর্থাৎ কবি তার প্রেমিকাকে দেখার জন্য, সাথে দেখা করার জন্য একদিন গেছিলেন, যাওয়ার পরে প্রেমিকা যে দৌড়ে চলে আসছে, তখন কি করছে বলো? আহ ওই যে বুতাম উল্টাপাল্টা লাগাই আসছিল, চুলগুলো ছিল অগোছালো। কই বুঝছো না, এই যে এ সুইট ডিসঅর্ডার ইন দ্য ড্রেস, এই যে ক্যান্ডেলস ইন ক্লোথস এন্ড ওয়ান্টননেস। হ্যাঁ, তাহলে ওই কবি কি কি বলো, কি কি কিসের বুতাম টুতাম উল্টা লাগানো ছিল? হ্যাঁ, তাহলে ওই কবি বললেন যে এই যে চুল উস্কো, মানে এই অপ্রস্তুত অবস্থা যে আসো, সেটার মধ্যে কি আছে বলো? একটা অদ্ভুত টাইপের সুইটনেস। সৌন্দর্য আছে, হ্যাঁ, সুইটনেস আছে। তাহলে সবকিছু যেই মানে এইটা হলো ডিসঅর্ডার, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। লিটারেচার আর গণিতের মধ্যে পার্থক্য এতটুকু, লিটারেচার গণিতে দুয়ে দুয়ে কত হয় বলো? 4, আর লিটারেচারে দুই দিয়ে 100। তুমি যেটা মনে করো সেটাই হয়, তাই না? মানে অর্থাৎ কোথাও যাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। হ্যাঁ, তাহলে ডিলাইট ইন ডিসঅর্ডার, এই হলো বিষয়। হ্যাঁ, তো এই দুইটা কবিতা ডিলাইট ইন ডিসঅর্ডার এবং টু ড্যাফোডিলস, এটা তার কার বিখ্যাত কবিতা বলো একটু? রবার্ট হ্যারি। রবার্ট হেরিক, ঠিক আছে। আমি যদিও পরবর্তীতে আরেকবার রিভাইজ তোমাদেরকে দেবো, আরেকটা চার্জ দেবো, এটা প্রথম চার্জ দিয়েছি তো, আমি দ্বিতীয়বার আর একটু পরবর্তী আরেকদিন ইয়ে করে দেবো আগামী ক্লাসে আমরা। তাহলে টমাস আর কমনওয়েলথ পিরিয়ড লাগবে না, মাত্র 11 বছরের সময়টাতে কমনওয়েলথ পিরিয়ড, দ্যাটস ওকে। এটা আমরা আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ আগামী কি বারে, বুধবারে, মঙ্গলবারে পরীক্ষা নেবো, নট বুধবার। আগামী মঙ্গলবারে আমরা পড়বো, মঙ্গলবারে আমরা কি পড়বো? ও, মঙ্গলবারে পরীক্ষা হবে। কি কি পরীক্ষা? এলিজাবেথন পিরিয়ড। টোটাল পরীক্ষা হবে, টোটাল পিরিয়ড থেকে একটা, ঠিক আছে। তারপরে তোমার রোমান্টিক লিটারারি টার্মস, আর হলো তাহলে পিরিয়ড না দাও মানে 450 সাল থেকে কত 1660 রেনেসা পর্যন্ত, তাই না? স্যার এই শীটটার উপরে একটা পরীক্ষা নেন স্যার টোটালি। ঠিক আছে, ওকে। টপিক ওইটাই হবে, ঠিক আছে, ওকে। তাহলে 450 সাথে 1660, ওল্ড ইংলিশ টু রেনেসা পর্যন্ত, হ্যাঁ, পরীক্ষা। স্যার লিটারেরি টার্ম নেবেন স্যার? না, লিডের টার্ম আলাদাভাবে নেবো তাহলে, মানে ওই দুইটা ধরো দিয়ে দিতে পারি, সমস্যা নেই, লিডের টার্ম তো আছেই, নো প্রবলেম। হ্যাঁ, তাহলে ভালো করে প্রস্তুতি নিয়ে রাখি। এই প্রস্তুতিতে 20-এ 20 টার্গেট, অনলি 20 মার্কস। হ্যাঁ, 20-এ 20, ওকে। স্যার আগামী ক্লাস কি হবে বলো? নিউ ক্লাসিক্যাল, আগামী ক্লাস নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, তাই কি না? জি স্যার। ডান, ওকে, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ঠিক আছে, আসসালামু ইনশাল্লাহ। আলাইকুম। আসসালামু আলাইকুম।